দর্শক, আমরা এমন একটি সময়ে এখন আছি ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে, যখন আমরা দেখলাম গুমের বিচার শুরু হয়েছে। শুধু তাই না, জুলাই সনদও স্বাক্ষরিত হলো। আজ আমরা বোঝার চেষ্টা করব যে আসলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। বিশেষ করে আয়নাঘরে যারা বন্দী ছিলেন ভুক্তভোগীদের কাছ থেকে, এমনকি গুমে যারা ভুক্তভোগী পরিবার, গুমের পরিবারদের নিয়ে যারা যে পরিবারের সদস্যরা গুম হয়ে গেছে, সেই পরিবারের সদস্যদের পক্ষে লড়াই করেছেন যিনি সঞ্জিদা ইসলাম তুলি, তিনিও আছেন আমাদের মাঝে। আজ আছেন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান, যিনি ৮ বছর আয়নাঘরে বন্দী ছিলেন। আছেন হুম্মাম কাদের চৌধুরী, যিনি ৭ মাস আয়নাঘরে বন্দী ছিলেন, নির্মম নিপীড়নের শিকার মুখোমুখি হয়েছিলেন। আমরা তাদের মুখ থেকে শুনবো যে কেমন আছেন তারা, বাংলাদেশের বর্তমান সময়কে তারা কিভাবে দেখছেন। অশেষ ধন্যবাদ আরমান, হুম্মাম কাদের এবং সঞ্জিদা তুলি তিনজনকেই সময় দেওয়ার জন্য। আমি কাকে দিয়ে শুরু করব? আরমানকে দিয়ে শুরু করি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলতে হবে আমাকে, কিন্তু আমি একটি কথা কোনো রকম রাগ ঢাক ছাড়া বলি। আমাকে যখন জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আমি সবার আগে বলি আমি আতঙ্কিত। ফ্যাসিস্ট একা ফ্যাসিস্ট ছিল না, ফ্যাসিস্ট একটি ব্যক্তি বা একটি দল না, একটি পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ফ্যাসিজম গড়ে উঠেছিল। ৫ তারিখের ছাত্র জনতা বিপ্লবের পর শুধু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব দেশ ত্যাগ করেছে, কিন্তু যারা ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছিল তাদের একটি বিরাট অংশ এখনো শপথে বহাল। যাদের সক্রিয় সহযোগিতায় আমাদেরকে গুম করা হয়েছিল, বছরের পর বছর জীবন্ত কবর দিয়ে রাখা হয়েছিল, তারা এখনো শপথে বহাল। সেজন্য আমি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কেমন আছি, আমি বলবো আমি আতঙ্কিত আছি। কারণ আল্লাহ যখন নিজ হাতে আমাকে আবার জীবিত অবস্থায় বের করলেন, শত শত পরিবারের এইসব ভয় নেই তাদের প্রিয়জনকে খুঁজে পাওয়ার, আমি চুপ করে থাকতে পারবো না। আমি তাদের পক্ষে কথা বলি যাদের আর দিনে ভালো দেখার সৌভাগ্য হয় নাই। কিন্তু আমি যখন কথা বলছি তখন আমি আতঙ্কিত আমার নিরাপত্তা নিয়ে, আমার পরিবার আতঙ্কিত আমার নিরাপত্তা নিয়ে। যখন কোনো অপ্রত্যাশিত সময় একটি কলিং বেল বাজে, আমার স্ত্রী বলে যে তুমি অ্যান্সার করো না, আমি দেখছি। আমাকে একা ছাড়তে তারা ভয় পায়। আমার মেয়েরা তাদের ফ্রেন্ডদের কোনো অনুষ্ঠানে আমাকে নিতে ভয় পায়, অপরিচিত লোক থাকতে পারে সেখানে। সুতরাং আমি এক কথায় যদি বলতে পারি আমি কি অনুভব করছি, আমি আতঙ্ক অনুভব করছি। বিচার যে শুরু হলো, সেই বিচারের আমরা দেখলাম যে ২৫ জনকে আসামি করে গ্রেফতারি পরোয়ানা জারি হলো, ১৫ জনকে নেওয়া হয়েছে সেনায় হেফাজতে। তো আপনার কাছে কি মনে হয় যে যারা আসলে অভিযুক্ত তাদের সবাইকেই কি এখানে নেওয়া হয়েছে, নাকি অনেকে বাদ পড়েছেন, নাকি যারা অভিযুক্ত না এমন কারো নাম আছে? হোয়াট ইজ ইউর অবজারভেশন? দেখুন, এখন শুধুমাত্র এই যে গ্রেফতারি পরোয়ানা ইস্যু হলো, বিচার অফিসিয়ালি শুরু হলো, কিন্তু এদের বিরুদ্ধে তো গ্রেফতারি পরোয়ানা আজকে ইস্যু করা হয়নি। আরও মিনিমাম ৬ মাস আগে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু হয়েছিল, যখন প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছিল। সেই গ্রেফতারি পরোয়ানার কোনো এক্সিকিউশন, কোনো কার্যকরিতা আমরা দেখিনি। শুধু তাই নয়, যাদেরকে সন্দেহভাজন মনে করা হয়েছিল তাদের সবার পাসপোর্ট বাতিল করা হয়েছিল। তারপর তাদেরকে সামন জারি করা হয়েছিল ট্রাইব্যুনাল এবং গুম কমিশনে আসার জন্য। একটি বড় অংশ এটাকে উপেক্ষা করে আসেনি। তার চেয়ে বড় আতঙ্কের বিষয় হচ্ছে এই পাসপোর্ট বাতিল অবস্থায়, তাদের নামে ওয়ারেন্ট ইস্যু করা অবস্থায় ১২ জন শীর্ষ সামরিক কর্মকর্তা দেশ ত্যাগ করেছেন। এর চেয়ে বড় নিরাপত্তার ব্যর্থতা, এর চেয়ে বড় রাষ্ট্রীয় যন্ত্রের ব্যর্থতা কি হতে পারে আমি জানি না। আজ পর্যন্ত কেউ এটা নিয়ে কোনো কথা বলো না, কোনো ইনকোয়ারি কমিশন হলো না, কোনো জবাবদিহিতার আওতায় আসলো না। কেমন করে রাষ্ট্র সক্রিয় থাকা অবস্থায়, ওয়ারেন্ট থাকা অবস্থায়, পাসপোর্ট বাতিল করা অবস্থায় ১২ জন শীর্ষ, বা এখন ১৩ জন শীর্ষ সামরিক কর্মকর্তা দেশ ত্যাগ করলেন? এর কোনো উত্তর আমরা পাইনি। ওয়ারেন্ট ইস্যু হয়েছে। আমি একজন আইনের ছাত্র সে বলতে চাই, পেপার পত্রিকায় আমি দেখেছি তাদেরকে হেফাজতে নিয়ে আসা হয়েছে। আইনের দৃষ্টি হেফাজতের শব্দটার মানে কি? তাদেরকে গ্রেফতার করা হয়েছে? যদি তাদের গ্রেফতার করা হয় তাহলে সাংবিধানিক বাধ্যবাধকতা হচ্ছে ২৪ ঘন্টার ভিতরে যেই আদালত তাদেরকে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছেন সে আদালতের সামনে তাদেরকে হাজির করতে হবে। আচ্ছা, কতদিন হয়ে গেল, এখনো কোনো হাজির করা হলো না। যদি গ্রেফতার করা হয়,
হাজির না করা হয় তাহলে সংবিধানের লঙ্ঘন হচ্ছে, আর যদি গ্রেফতার না করা হয় তাহলে তাদের কি করা হচ্ছে? এখানে একটি স্বচ্ছতার ব্যাপক অভাব রয়েছে। একজন ভিকটিম হিসেবে, একজন সার্ভাইভার হিসেবে, একজন সাক্ষী হিসেবে আমি আতঙ্কের বিষয় দেখছি। পুরো জিনিসটি ধোঁয়াশা, পুরো জিনিসটি ওপেক, অস্বচ্ছ এবং অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। সুতরাং তাদেরকে হেফাজত দিয়েছেন আইনের দৃষ্টিতে, কোর্ট আনকোট হেফাজতের মানে কি? একটু আইনজীবী হিসেবে আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। প্রধান চিফ প্রসিকিউটর প্রকাশ্যে বলেছেন গ্রেফতার হলে তাদেরকে আদালতে হাজির করতে হবে। জাতিসংঘের মানবাধিকার প্রধান স্টেটমেন্ট করে বলেছে যে তাদেরকে আদালতে হাজির করতে হবে এবং আদালতের প্রক্রিয়া তাদের আনতে হবে। এখনও তাদের আনা হয়নি। 22 তারিখের মধ্যে করতে বলা হচ্ছে গ্রেফতারি পরোয়ানায়। 22 তারিখ পর্যন্ত অপেক্ষা করার কোনো বাধ্যবাধকতা নাই। আমি একজন আইনজীবী হিসেবে যতটুকু বুঝি, যেদিন তাদেরকে ঘোষণা দেওয়া হচ্ছে তাদেরকে হেফাজতে নেওয়া আসা হয়েছে, তার 24 ঘন্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা তাদের বাধ্যবাধকতা ছিল, সেটা এখনো পূরণ হয়নি। সুতরাং এই হেফাজত শব্দটার আইনি ব্যাখ্যা কি একজন আইনজীবী হিসেবে আমি বুঝতে পারছি না। ওকে, আমি আসবো আবার আপনার কাছে। হুম্মাম কাদের চৌধুরী, আপনার কথা শুনে যে আপনি কেমন আছেন, কিভাবে দেখছেন এই যে বিচার শুরু হয়েছে, সেই বিচার প্রক্রিয়াকে আপনি কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যুদ্ধের ময়দানে ছিলাম আগে, এখনো যুদ্ধ চলছে। আমরা তো আসলে এই যুদ্ধটা কিন্তু আসলে খালি আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না, প্রিভিয়াস রিজিমের বিরুদ্ধেও ছিল না। এই যুদ্ধটা ছিল একটা সিস্টেমের বিরুদ্ধে, যে সিস্টেমটা ইনেবল করছিল মানুষজনকে, প্রিভিয়াস রিজিমকে, আওয়ামী লীগ সরকারকে, যে একটা মানুষকে আপনি যদি গুম করে ফেলেন, কেউ আপনাকে কোনো ধরনের প্রশ্ন করবে না, কেউ কিছু জিজ্ঞেস করবে না, কেউ হয়তো আপনাকে অ্যাকচুয়ালি সবাই সাহায্য করবে। এই ধরনের অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য, সাহায্য করার জন্য একটা সিস্টেম ক্রিয়েট করা হয়েছিল। আমি আরমানের সাথে পুরোপুরি একমত যে আপনি যদি লিগ্যাল অ্যাসপেক্টে দেখেন, এই যে ব্যক্তিগুলোকে বর্তমানে আর্মি হেফাজতে রাখা হয়েছে, লিগ্যাল টার্মিনোলজির মধ্যে কিন্তু তাদেরকেও গুম করা হয়েছে। বিকজ আপনার যতক্ষণ পর্যন্ত তাদেরকে আপনি আটক করে কোর্টে হাজির করবেন না, কোনো কিন্তু লিগ্যাল স্পেসের মধ্যে তাকে আনা হচ্ছে না। তো আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি না যে এক্স্যাক্টলি কোন ফ্রেমওয়ার্কের মধ্যে তাদেরকে আটক করা হলো, অথবা তাদেরকে নিয়ে কী করা হবে। এই যে 10-12 দিন তারা সেফ হোমে তারা থাকবেন, এটা আসলে কি ডিটেনশন নাকি ডিসঅ্যাপিয়ারেন্স, না কীভাবে করে এটাকে আপনি ডিসক্রাইব করবেন আমি ঠিক জানি না। তবে যেটা বলছিলাম যে আমাদের লড়াই তো এখনও জারি থাকবে। আমরা যেটা চেয়েছিলাম যে এই সিস্টেমটাকে আমরা যেন পরিবর্তন করতে পারি, লড়াই করছিলাম, এখন করতে থাকবো। জানি না কতটুকু সফলতা পাবো আমরা, কারণ যেভাবে করে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, বুঝতে পারছি যে পিছনে এখনও কয়েকজন আছে যাদের আশা এখনও হচ্ছে গিয়ে যে এই সিস্টেমটা যেন বহাল থাকে। আসলে আমরা যারা যেখানে ভুক্তভোগী যারা আছি, আমাদের চাহিদাটাই ছিল যে নতুন বাংলাদেশের মধ্যে আমরা নতুন সিস্টেম গড়ে তুলব, নতুন বাংলাদেশের মধ্যে আমরা এমন একটা দিন দেখতে পাবো যেখানে আইনের প্রতি শ্রদ্ধা রেখে মানুষজন আগাবে। বর্তমানে যা দেখতে পাচ্ছি, আইনকে তারা ব্যবহার করছে খালি নিজেদের ফায়দা লোটার জন্য। এই জিনিসটা দেখে আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড হই। তবে তাও চেষ্টা করে যাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচিত সরকার আসবে না, সাহায্য করতে থাকবো বর্তমান সরকারকে, তাদেরকে কিছু গাইডেন্স দিতে চেষ্টা করব। অনেক সময় তারা গাইডেন্স নিতে চাচ্ছে, অনেক সময় আমাদেরকে বলা হচ্ছে যে আমাদেরও হাত পা বাঁধা, যদ্দূর পারছি তদ্দূর করছি। আমরাও বুঝি তাদেরও কিছুটা সীমাবদ্ধতা আছে। ফ্রাস্ট্রেটেড বাট হোপফুল, এখনও হোপফুল আমরা। ওকে, আসবো অন্যান্য আরও বিষয়ে, অনেক কিছুই শুনতে চাইবো আমি, কিন্তু সানজিদা ইসলাম তুলি, আমি আপনার কাছে শুনি। আপনার ভাইকে 2013 সালে রাইট নিয়ে গিয়েছিল তেজগাঁয়ের কোনো একটা এরিয়া থেকে নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, র্যাব নিয়ে গিয়েছিল। সাজিদুল ইসলাম সুমন, আপনার ভাই বিএনপি নেতা, তাকে নিয়ে গেলেন এবং ওনার সাথে আসলে কি হলো এটা আমরা জানতেই পারলাম না, উনি ফিরেই আসলেন না। এবং আপনার ভাইয়ের মতো আরও অনেকে আছে যারা আসলে ফিরে আসেনি। তো তাদের বিচারের আসলে আপনি কতটুকু আশাবাদী? কেন এখনো আমরা সেরকম অগ্রগতি দেখছি না?
আসসালামু আলাইকুম, ধন্যবাদ জেসিন আপাকে। আপনাকে অশেষ ধন্যবাদ। জেসিন আপা, আপনি প্রথমে যেটা শুরু করেছিলেন, আপনারা কেমন আছেন? হ্যাঁ প্লিজ। আমি আজকে এখানে আলহামদুলিল্লাহ বলতে চাই, কারণ আমার পাশে আমার যে দুই ভাই, তারা আমাকে ওই বোধটা দিচ্ছে যে যেই ভাইটা আমার ফেরত আসেনি তাদের হয়তো একটা অংশ যে ওই জায়গাটা মৃত্যুর সীমানা পর্যন্ত ওরা যে সেখান থেকে ফিরে এসছে। আমার ভাই হয়তো সীমানাটা পার করে চলে গেছে, যাকে আমার ভাইয়ের মতো আরও অনেক যারা ভিন্ন দলের ভিন্ন মতের শুধুমাত্র ফ্যাসিজমের বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য যাদেরকে আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা তুলে নিয়ে যাওয়া হয়েছে অবৈধভাবে, এবং এই যে ইলিগাল কাস্টডিগুলো সিক্রেট ডিটেনশন সেলগুলোতে রাখা হয়েছে। আর এই যে এত বড় সময়ের, এত অসম্ভব বড়, এক যুগেরও বেশি সময়ের একটা যুদ্ধ পাওয়ার জন্য, শুধুমাত্র সন্ধান পাওয়ার জন্য, সত্যটা জানার জন্য তাদের সাথে কি করা হচ্ছে। তো আমার ভাই সাজিদুল ইসলাম সুমন, তার সাথে আরও 5 জন ছিলেন ওখানে বন্ধুরা। ওনার মধ্যে 3 জন হচ্ছে জগন্নাথের, একজন তিতুমির কলেজের, আরেকজন আমার কাজিন ছিলেন তানভীর ভাই, দাঁড়ানো ছিলেন ভাইয়ের সাথে ওখানে। তো সেখান থেকে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে তাদেরকে 2013 4th of December, এটা হচ্ছে 14 যে 5ই জানুয়ারি ইলেকশন আপনারা জানেন, অবৈধ ইলেকশন হয়েছিল, তার আগে ব্যাপকভাবে বিভিন্ন বিরোধী দলের যারা অপোজিশন পার্টি তাদের অ্যাক্টিভিস্টদেরকে এবং তাদের নেতাকর্মীদেরকে ব্যাপকভাবে তুলে নিয়ে যাওয়া হয়, গুম করা হয়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার করা হয় এবং ইললিগাল কাস্টডিতে অ্যারেস্ট করেও রাখা হয়। তো তার মধ্যে আমার ভাইয়ের কেসটা একটা, এবং এই যে গুমের যেই সংখ্যা বা ধারাবাহিকতা পরবর্তীতে আমরা দেখতে পেলাম, তার মধ্যে যে ইলেকশন পরবর্তী সময়গুলা, সেই সময়গুলোয় নাম্বারটা অনেক বেশি হাই। 18-র ইলেকশন বলেন, 24-এর ইলেকশন বলেন, আর 14-র 5 জানুয়ারি ইলেকশন বলেন। তো এইটা হচ্ছে আমার মনে হয় যে ভাইকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে, প্রথম দিন থেকে আম্মা, পরিবারের সবাই যখন র্যাব অফিসে যায়, কারণ র্যাবের 2টো ডাবল কাভার ভ্যান যারা ছিলেন, একটা হোয়াইট মাইক্রোবাস, যেখানে যেই জায়গা থেকে তুলে নিয়ে যায় ওই জায়গায় কেয়ারটেকার ছিলেন, অনেক আই উইটনেস ছিলেন, অনেক লেবার্স ছিলেন, তাদের সামনে থেকে কিন্তু তুলে নিয়ে যায়। এবং প্রত্যেকটা গুমের কেসে আমরা এখন যখন দেখি, সবারই কিন্তু কোনো না কোনো আই উইটনেস রয়ে গেছে, এবং যেখানে অস্বীকার করার কোনো উপায় নাই রাষ্ট্রের, যখন রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক এত বড় অপরাধগুলো সংঘটিত হয়েছে। আর গুম থেকে যারা ফেরত এসছেন, হুমাম ভাইরা, আরমান ভাইরা, এদের মতন আরও যারা আছেন, অনেক বিগত সময়েও যারা ফেরত এসছেন, 5ই আগস্টের পরেও যারা ফেরত এসছেন, তাদের কাছ থেকে এবং এই 12 বছরের আমাদের আন্দোলনের সময়ে অনেক কিছু জানা, যে ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এবং বাকিদের কাছ থেকে যে সিক্রেট ডিটেনশন সেলগুলা বা আয়না ঘরগুলা কীরকম, এবং এর মধ্যে যেই ভয়ঙ্কর রকম টর্চারগুলা করা হয়েছে তাদের সাথে। আপনি জানেন যে কালো মুখোশ, জমটুপি পরিয়ে, হাত করা বেঁধে, ঝুলিয়ে ততক্ষণ পর্যন্ত মারা হতো যতক্ষণ না হয়তো ব্লিডিং হতে হতে তার জ্ঞান হারিয়ে যায়, বা কোনো একদিন হয়তো কোনো লিথাল ইনজেকশন দিয়ে তাকে কাউকে মেরে ফেলার পরে সেই ডেড বডিটা নিয়ে জিয়াউল আহসানের মতো যারা কর্মরত ছিলেন, দায়িত্বরত ছিলেন, তাদের সেই ইউনিট সেই ডেড বডিকে নিয়ে যে হচ্ছে রেল লাইনে ফেলে দেয়, অথবা পেট কেটে তাদের সিমেন্টের বস্তা দিয়ে ভারী করে বুড়িগঙ্গা অথবা শীতলক্ষায় নদীতে ফেলে দেয়, যেগুলোর বর্ণনা, বিভৎস রকম বর্ণনা গুম কমিশনের ইনকোয়ারিতে উঠে এসছে। এবং ভাইয়ারা যারা ফেরত এসছেন আমাদের বিগত সময়গুলোতে, তাদের কাছ থেকে প্রত্যক্ষভাবে আমরা জানি কিভাবে ইলেকট্রিক শক সেখানে দেওয়া হতো, কিভাবে রিভলভিং চেয়ারগুলোতে তাদেরকে এই টর্চার করা হতো। এই প্রত্যেকটা কথা, প্রত্যেকটা তথ্য বিগত 13 বছরেরও বেশি আমরা মায়ের ডাকের সাথে, যে এত হাজারো পরিবার পুরো বাংলাদেশ থেকে, প্রথমে 8 জন দাঁড়িয়েছিল আম্মা সহ, পরে তো ঢাকার বাইরের সবাই আমরা একসাথে, শুধু ছবিটা নিয়ে দাঁড়ানোটা কষ্টকর ছিল তখন। শুধু ছবিটা নিয়ে মারা দাঁড়াবে, বাচ্চারা দাঁড়াবে, আরমান ভাইয়ের ফ্যামিলি, ভাইয়ার আন্টি এসেছিলেন আমাদের সাথে দাঁড়াতে, কথা তো বলা বা দাঁড়ানোটা মানে ওই ছবিটা নিয়ে দাঁড়ানোটাও মানে তাদের জন্য মনে হচ্ছিল যে অনেক বেশি তাদের ভীতিকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছিল। কারণ এই সত্যটা ধামাচাপা দেওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব ছিল জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিকভাবে। ওই ডিনায়ালটা, যে যখনই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম বা জাতিসংঘ যেই জিজ্ঞাসা করা হতো যে সরকারকে এই মানুষগুলো কোথায়, যেমন তারা ইনভেস্টিগেশন করে কিন্তু 76 জনের একটা তালিকা দেয় 2022 সালে সরকারকে, বিগত ফ্যাসিস্ট সরকারকে। তারা ওই সময় বলে যে এই মানুষগুলো হয়তো
দেনার দায়ে পালিয়ে গেছে বা নিজেদের কোনো পারিবারিক বিরোধ থেকে পালিয়ে গেছে, এবং এটা পাবলিকলি বলা হতো। এতগুলা পরিবার এক যুগেরও বেশি সময়ে রিপিটেডলি দাঁড়িয়ে কোনো ইনভেস্টিগেটিভ মেকানিজম নেওয়া হয় না সরকারের তরফ থেকে, বরং এই যে আইন প্রয়োগকারী সংস্থা যখন রাষ্ট্র কর্তৃক এই চরম মানবাধিকার লঙ্ঘনগুলো হয়, এই রাষ্ট্রীয় বাহিনীগুলো আবার বিভিন্ন মেকানিজমে প্রত্যেকটা ফ্যামিলিকে হ্যারাসমেন্টের শিকার করতো এবং বিভিন্নভাবে। আমাদের মনে হয় না এমন কোনো সপ্তাহ গেছে বা এমন কোনো সময় গেছে যেখানে কোনো ফ্যামিলি থেকে ফোন আসে নাই বা আমরা হইনি হ্যারাসমেন্টের শিকার, যে তাদেরকে বাসায় পুলিশ এসছে, অর NSI ফলো করছে, অর ইন্টেলিজেন্স থেকে ফোন এসছে, আপনাকে থানায় ডাকছে, সাদা কাগজে সই করতে বলছে একটা যে কোনো বানানো স্টেটমেন্টের সঙ্গে, কারণ তাদেরকে দেখাতে হবে তারা পালিয়ে গেছে নিজের বাড়ি থেকে, গিয়ে তাদেরকে নিজেদের লুকিয়ে রেখেছে। তো 5ই অগস্টের এই যুদ্ধটা শুরু হয়েছিল আমাদের অনেক আগে, আসলে জুলাইয়ে আমাদের যুদ্ধটা শুরু হয় নাই, আমাদের যুদ্ধটা অনেক আগে শুরু। 13 বছর পার হয়ে যাওয়ার পরে জুলাইয়ে যখন আমরা শ্রমিক জনতা, ছাত্র, আমাদের ভাইদের সাথে, আমাদের পরিবারের সবার সাথে যখন আমরা রাস্তায় নেমে আসি, তখন ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়। কিন্তু যেই যে অংশ যেটা রয়ে গেছে, বাকি যে অংশটা রয়ে গেছে এখনো স্ট্রাকচারের মধ্যে, সেই স্ট্রাকচারের অংশটাই এখনো আমার মনে হয় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাচ্ছে। এবং সেই কারণে কিন্তু এখনো দেখেন কমিশনের, ইনকোয়ারি কমিশনের লিস্টের যে কেস 1850-এর বেশি বলে ওরা, অ্যাপ্রক্সিমেট 1900-র মতো, এগুলো কিন্তু দাখিলকৃত আবেদন। এর বাইরেও অনেক মানুষ গুম হয়েছে, তারা কিন্তু এখনো সেগুলো সামনে আনতে চাচ্ছে না, কারণ তারা জানে যে এটা কাণ্ডে যদি তাদেরকে আবার হ্যারাস করা হয়। এবং এই যে ফেরত এসেছে এবং যারা আসেনি এখনো, যারা আমার ভাইদের মতো, যাদের হয়তো একটা ভয়ঙ্কর সত্য জানার জন্য আমরা অপেক্ষা করে আসছি এখনো, তো সেই সংখ্যাটা 350-এরও বেশি লিস্টের তালিকাটা। তো এই যে লিস্টের তালিকা, এদের কাছে এখনো পর্যন্ত ওই সত্যটা আসেনি যে কি করা হয়েছে তাদের সাথে। এবং আমরা কিন্তু জানি কোন বাহিনী কোন সময় দায়িত্বরত ছিল, কারা ছিলেন ওখানে, এত কিছু জানার পরেও র্যাব, আপনি জানেন 3-4 মাস আগে ক্ষমা চাচ্ছে, তারা দায় স্বীকার করে ক্ষমা চাচ্ছে, কিন্তু এটার কোনো প্রতিফলন আসলে আমরা দেখতে পাইনি। যে তথ্য যখন দরকার, যখন এভিডেন্সগুলো প্রডিউস করা দরকার, এবং এই বিচারিক প্রক্রিয়ায় কোনো স্বচ্ছতা বা সহযোগিতা করার জন্য কোনো ইন্টেনশন আমরা তাদের মধ্যে দেখতে পাইনি। ইভেন এখন যখন ট্রাইব্যুনাল থেকে এই যেই ভাইদের কেসটার এগেনস্টে, যাদের এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট আসলো, শুধুমাত্র এই মানুষগুলাই তো এত বড় বিশাল মেকানিজমে ছিল না। এই ম্যাসিভ যে মেকানিজমটা, গুম করাটা আসলে মানে এটার মতো, যেমন এক্সট্রাজুডিশিয়াল কিলিংও কিন্তু পাশাপাশি চলছিল। তো গুমটা এই জন্যই করা হয়েছিল যেন ভয়ে একটা সংস্কৃতি ক্রিয়েট করা হয় এবং মানুষ যেন মুখ খুলতে না পারে, আর ভয়ে যেন তাদের কথাটা বন্ধ হয়ে যায়। এবং এটাই করা হয়েছিল 15 বছর, যেন ভোটবিহীন সরকার গঠন করা যায়, ক্ষমতায় বসে থাকা যায় এবং মানুষকে এই জীবনের হুমকি দিয়ে যে চরম মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে এইটা কায়েম করা যায়, যে ফ্যাসিজম কায়েম করা যায়। তো এইটা, এবং এটা তারা সাকসেসফুলি 15 বছর করতে পেরেছে। তো এইখান থেকে আমাদের যেটা চাওয়া ছিল যে সত্যটা সামনে আসুক, ওই 350 মানুষের সত্যটা, এই বিশাল মেকানিজমে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর থেকে শুরু করে প্রত্যেকটা আইন প্রয়োগকারী সংস্থা, DGFI বলেন, র্যাব বলেন, পুলিশ বলেন, ডিটেকটিভ ব্রাঞ্চ বলেন, সামনে আসছে না কেন আপনার কি মনে হয়? এই যে অংশটা রয়ে গেছে এখনো। আপনি যদি বলেন যে চিহ্নিত করা মানুষগুলা সবার নাম এখনো পর্যন্ত ট্রাইব্যুনাল বলতে পারেনি, তাদের এগেনস্টে সমন জারি হলেও তারা বর্ডার পার করে চলে যেতে পারছে, এবং এর আইন প্রয়োগের সংস্থাগুলো এখনো তো অনেকে ইউনিফর্মে আছে, অনেকে ইউনিফর্মে নেই, হয়তো রিটায়ারমেন্টে গেছে, কিন্তু তারা এই জঘন্য অপরাধগুলো করার জন্য কিন্তু ওই সময় তাদেরকে প্রমোটেড, রিওয়ার্ডেড করা হয়েছিল এবং এমন জায়গায় বসানো হয়েছে যেখানে তারা আসলে 5ই অগস্টের পরেও দেশের বর্ডার ক্রস করে যেতে মানে সহযোগিতা পায়। এবং আমরা এটা হতে দেখেছি, এখনো আমরা দেখতে পাচ্ছি। বিগত সময় 26 জনের মধ্যে একজন কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট দেওয়ার পরে পালিয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমরা আসলে জানতে চাই যে এই যে ম্যাসিভ একটা মেকানিজম, যেখানে হচ্ছে যাদেরকে অর্ডার করা হতো, ডিরেকশনটা আসতো ওখান থেকে, তারপরে যেই বাহিনী তুলে নিয়ে যেত, যেই টিমটা, যারা তাদেরকে টর্চার করতো, যারা তাদেরকে নৃশংসভাবে হত্যা করত এবং তার পরবর্তীতে এটাকে ডিসপোজালে নিয়ে যেত।
তো এইটার পুরো ব্যবস্থাটার সাথে আপনার কি মনে হয় না যে অনেক মানুষ জড়িত? নিশ্চয়ই। তো আমরা হচ্ছে প্রত্যেকের যে অন্যায়ের যে মাত্রা সেই অনুযায়ী তার বিচারের আওতায় আসা উচিত, সত্যটা সামনে আসা উচিত। একদম। কিন্তু এখন আমি জানতে চাইছি যে এই পরিবারগুলোর ভেতরে আসলে তাদের পরিবারের সদস্যদের ভেতরে তাদের অনুভূতি কি, মানে তারা কি ভাবছে, তাদের মধ্যে কি সেম যেমনটা আরমান আমাদের বললেন যে আতঙ্কিত, তাদের মধ্যে কি আতঙ্ক কাজ করে এখনো? অবশ্যই কাজ করে, ভয়ঙ্কর রকমের আতঙ্ক কাজ করে। 5 তারিখের আগে আমরা যারা দাঁড়াতাম একসাথে ভাইদের জন্য, তাদের একটা আশা ছিল যে কোনোদিন কোথাও কোনোখানে হয়তো ফেলে রাখছে, তাকে সেখানে যেয়ে আমরা বের করে আনবো, যেখানেই হোক, এটা দেশের যেই জায়গায় হোক। এটা 5 তারিখের পরে, মানে এখন সময় 1 বছর পার করে গেছি, কিন্তু আমরা এখন যে আশাটা করে, প্রথমে 5 তারিখের পরে যখন আমরা ডিজিএফআই অফিসের সামনে দাঁড়াতে গেলাম, মানববন্ধন করে বের করে আনতে হবে ভাইদেরকে, তখন বাচ্চারা বাসায় একটা বেডরুমে বিছানা রেডি করে গেছে আমার সাথে যারা যায়, আমাদের ফ্যামিলিগুলোর যারা। আশা ছিল যে নিয়ে আসবে, এখন তো হাসিনা চলে গেছে, এখন তো ওদের রাখবে কেন। ভাবিরা যারা স্ত্রীরা, ভাইয়ের স্ত্রীরা 12 বছর 13 বছর পার করে ফেলছে জীবনের, মা এখন তারা 75, 76, 78 এরকম বয়স তাদের। অনেক বাবা মাকে আমরা হারিয়েও ফেলেছি যারা আমাদের সাথে ছিলেন। তো সবার মধ্যে ভয়টা আসলে তখনও ছিল না, ভয়টা হয়তো এখনো নাই, কিন্তু আশঙ্কাটা আর ওই যে ভাইয়া বললো না ফ্রাস্ট্রেশনটা অনেক বেশি। কারণ কি, আমরা জানি এখন আমরা হয়তো কোনো ভয়ঙ্কর রকম সত্যের জন্য অপেক্ষা করি, যে সত্যটা জানার জন্য অপেক্ষা করি, সেটা হয়তো অসম্ভব রকম ভয়ঙ্কর একটা তথ্য দেবে আমাদেরকে, কিন্তু তারপরে আমরা আশা করি যে জানার জন্যে যে ভাইকে কোনখানে কে নিয়ে গিয়েছিল, ওকে মারার সময় কারা ছিল, আমার ভাই না শুধু, আমার ভাইয়ের সাথে যাদের আমরা যতগুলো পরিবার, আমরা কিন্তু একটা পরিবারের মতো এখন। আমি বললাম যে আমার পাশে 2 ভাই বসে আছে, যে আমরা এখন এমন একটা, মানে আমাদের আত্মার বন্ধন হয়ে গেছে যে, এবং এই অসম্ভব রকম ভয়ঙ্কর একটা শক্তির এগেইনস্টে আমরা যখন যুদ্ধটা করেছি, এবং এইটা আমাদেরকে ওখান থেকেই শক্তি দেয়, এবং এই জন্যই আমরা এখনো দাঁড়িয়ে থাকতে পারি এবং আশা করতে পারি যে ওই সত্যটার জন্য, যেই সত্যটা হয়তো আমার মাকে আমি বলতে পারবো না, আমি আমার মাকে বলতেও পারিনি এখনো। যখন টিএফআই সেল থেকে কমিশন ইনকোয়ারি করার পরে জানায় যে সেলগুলা খালি, তারপরে আয়নাঘর, হাজারো আয়নাঘর সারা দেশে, যখন ভাবিরা আমাকে জিজ্ঞেস করে যে আপা কিছু বলছে, ইন্ডিয়ায় কি অনেক লোক আছে, ইন্ডিয়ার জেল থেকে আমরা আসতে দেখছি, রহমতুল্লাহকে ফেরত আসতে দেখছি, তারপর সালাউদ্দিন ভাইকে ফেরত আসতে দেখছি, তো ওখানে কারা আছে। আমরা কিন্তু সবগুলো পরিবার এখনো আশা করে কোথাও কোনো খবর আছে, বাট জিয়াউল আহসানী নাকি 2 বছরে 1030 জন মানুষকে হত্যা করেছে এই ইলিগ্যাল কাস্টডি থেকে গুম হয়ে যাওয়া মানুষগুলোর মধ্যে। এবং এই নৃশংস সত্যটা মানে আমাদের সামনে আসবে, এবং ওই পরিবারগুলো আসলে এখন হয়তো আমরা এই অপেক্ষাটাই করি যে এই সত্যটা আমাদের সামনে আসুক, আর বিচারকে আমরা হয়তো ওই জায়গায় নিয়ে যেতে হবে, কারণ এটা খুব সহজ কাজ হচ্ছে না, আমরা জানি। কারণ যারা জড়িত ছিল, যাদের এগেইনস্টে আমাদের অ্যালিগেশন, এই চরম মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে এই যে রাষ্ট্রীয় বাহিনীর যেই অংশ যারাই ছিল, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে, এবং প্রত্যেকটা পরিবারকে জানাতে হবে তার সন্তানের সাথে কি করা হয়েছে, এবং তাদের বিচারিক প্রক্রিয়ায় ট্রান্সপারেন্ট ওয়েতে। এখানে একটু কথা বলতে চাই যে আইসিটি থেকে তাহলে সেই বিচারগুলোর জন্য যথেষ্ট উদ্যোগ কি নিয়েছে কিনা, মানে আমি বুঝতে চাইছি যে আসলে এর উদ্যোগের আগে আমার আসলে আরো যেটা বলার ছিল, আইসিটির ক্যাপাবিলিটি আর ক্যাপাসিটি কতটুকু আছে কিনা, কারণ নাম্বারটা তো কম না, নাম্বারটা অনেক বেশি, সেক্ষেত্রে ক্যাপাসিটি বাড়ানো উচিত ছিল অফকোর্স। আর আমাদের মনে হয় যে ইনভেস্টিগেশনের জন্য যেই এক্সপার্টিস দরকার, ইভেন তারপরে আইসিটিতে আসলে কতটুকু মামলা নিতে, ওদের ক্ষেত্রে জুলাইয়ের মামলাগুলো আছে, জুলাইয়ের আমরা যদি 2000ও ধরি তো সেগুলো আছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং যদি 3500-এর বেশি আছে, গুমের কেস আমরা ধরলাম লিস্টেড যদি 1800 থাকে, ডেফিনেটলি এর বেশি আছে যারা এখনো আসেনি। যদি এখানে 2000ও ধরেন, আইসিটির কি ক্যাপাসিটি আছে এই এতগুলা কেস হ্যান্ডেল করার? আর আইসিটি ছাড়া আমাদের দেশে এখনো গুমের আইনটাও কিন্তু ফাইনালি ইয়াতে আসেনি, প্রণয়ন করা হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওই কোনো আইনি প্রক্রিয়ায় যেতে পারছি না। তো আইসিটির ক্যাপাবিলিটির ক্যাপাসিটি নিয়ে ডেফিনেটলি আমার মনে হয় যে এখানে
সীমাবদ্ধতা আছে বলে আপনি মনে হ্যাঁ। করছেন। আচ্ছা, আমাকে একটা ছোট বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর ফিরে আমি ব্যারিস্টার আরমান আপনার কাছে আসবো। আপনার অন্যান্য কাজ, আপনি দীর্ঘদিন আসলে 8 বছর একটা জায়গায় এভাবে বন্দি থাকার পর এসে লাইফে কোপ করছেন, কাজ করছেন, কেমন যাচ্ছে সব এই বিষয়গুলো শুনবো সবার কাছ থেকে। দর্শক সাথেই থাকুন। আরমান, বিরতিতে যাওয়ার আগে আমি বলেছিলাম আপনার কাছে আসবো এবং শুনতে চাইবো যে আপনার এখন যে কাজ করছেন, আপনি ইলেকশন করবেন আমরা জানি, ক্যাম্পেইনও করছেন, কেমন যাচ্ছে আসলে? আমার প্রধান কাজ হচ্ছে দুনিয়াকে বলা যে আমাদের সাথে কী করা হয়েছিল। এই কাজের অংশ হিসেবে আমি সাংস্কৃতিক মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই, তার একটি ডকুমেন্টারি উদ্যোগ নিয়েছেন। আমি শুধু বলতে চাই যে কাজ করতে শুনতে যত সিম্পল, কাজটাও সিম্পল নয়। এই ডকুমেন্টারি করতে যে একদিন আমাকে এবং সুমন ভাইয়ের পরিবারের সাথে একসঙ্গে শুটিং ছিল। জিনিসটি পরিবার একসঙ্গে মিলবো, কথা বলবো, খুব সহজ একটা বিষয় হওয়ার কথা ছিল। কিন্তু আমি দেখলাম যখন আমি সুমন ভাইয়ের মেয়েদের দিকে তাকালাম, আমি না মেয়েদের চোখের দিকে তাকাতে পারছিলাম না। আমার মনে পড়ে যাচ্ছিল যে কিছুদিন পূর্বেই এই সুমন ভাইয়ের মেয়েরা আর আমার মেয়েরা একসঙ্গে আমাদের ছবি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতো। আল্লাহর অপার কারণে আমি আমার মেয়ের কাছে ফেরত আসছি, সুমন হয়তো ফেরত আসেনি। সুমনের মায়ের চোখের দিকে আমি তাকাতে পারছিলাম না। কিছুদিন পূর্বে আমার মা, সুমন ভাইয়ের মা একসঙ্গে রাস্তায় ছিল ছেলের সন্ধানের জন্য। সুমন ভাইয়ের ওয়াইফের দিকে আমি তাকাতে পারছিলাম না। আমাকে যখন গুম করা হয় আমার বয়স ছিল 32 বছর, আমার স্ত্রীর বয়স ছিল 27 বছর। সুমন ভাইয়ের ওয়াইফের দিকে তাকালে আমার মনে পড়ে যায় যে 27 বছর বয়সী আমার ওয়াইফ 8টি বছরই অনিশ্চয়তা নিয়ে ঘুরে বেরিয়েছে যে সে নিজেকে কী পরিচয় দেবে। সে কি বিবাহিত না বিধবা? জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পদে পদে মনে পড়ে যায় যে কি স্ট্রাগল, কি যুদ্ধের মধ্যে আমাদের পরিবার, গুম পরিবারের প্রতিটি সদস্য গিয়েছে। মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে আমি সব ছেড়ে ছেড়ে দিই, আল্লাহ আমাকে আমার পরিবারের কাছে ফেরত নিয়ে আসছেন, আমি পরিবারের সাথে কাটাবো, আমি ঝামেলার মধ্যে যাব না, কারো কিছু দরকার নেই, আমি পরিবার নিয়ে দেশে বেড়ে চলে যাই। কিন্তু যখন একটি মানুষের যায়, একটা গুমের শিকার একটি ভাইয়ের এক মেয়ে আমার কাছে এসে বলছে, চাচু আপনাকে যখন দেখেছি বের হয়েছেন, আমার মনে আবার আশা ফেরত আসছে, আমার বাবাও ফেরত আসবে। 1 বছর হয়ে গেল আমার বাবা এখনো ফেরত আসেনি। যখন ওই মেয়ের চোখের কান্নাটা দেখি না, তখন সিদ্ধান্ত নিই যে না, যত বিপদ আসুক, যত হুমকি আসুক, আমাকে কথা বলতে হবে। আমি তাদের কথা বলতে হবে যাদের কথা বলার কেউ নাই। আমরা সৌভাগ্যবান, আপনারা দয়া করে ডেকেছেন, আমাদের কথা বলছে। নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের দায়িত্ব। যাদের এখনো পরিবারের কোনো খোঁজ পায়নি, তাদের কথা বলার জায়গা নেই। আমি সৌভাগ্যবান যে আমাদের মাথার উপর ছাদ আছে। অসংখ্য পরিবার আছে যাদের মাসিক খরচটা টানতে পারছে না। অসংখ্য গুমের শিকার যারা বের হয়ে এসছেন, ছাত্রাবস্থাদের গুম করা হয়েছিল, এখন তারা পড়াশোনা শেষ করতে পারে নাই, তাদের কোনো ডিগ্রি নাই, কোনো ভালো চাকরি হচ্ছে না। অনেকে চেষ্টা করছে, একটু চেষ্টা করি ব্যবসা করে দেখি, তাদের সাথে একজন ব্যবসা করতে ভয় পায় যখন জানতে পারে তার গুমের ভিকটিম। অনেক গুমের ভিকটিম পরিবার তথ্য গোপন করে বাসা ভাড়া নিতে হয়, কারণ যখন জানে যে তারা তাদের গুমের ভিকটিম, তাদেরকে লোকজন বাসা ভাড়া দিতে চায় না। কি অসম্ভব অবর্ণনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে পরিবারগুলো পার করছে। এগুলো কথা বলার কেউ নাই, এগুলো নিয়ে কথা বলতে হবে আমাকে। সুতরাং আমার জন্য প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে একটি যুদ্ধ। আমি একসঙ্গে আমার নিজের দিকে তাকালে আমার মনে হয় সব ছেড়ে ছেড়ে দেশে বেড়ে চলে যায়। এদিকে তাকালে মনে করি যে সৃষ্টিকর্তা আমাকে জীবিত বের করে এসছেন, আমার দায়িত্ব এই নিয়ে কথা বলার। আমি এখন সবার আগে যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে গিয়ে জনসচেতনতা সৃষ্টি করা। মানুষের কাছে এটা একটি ঘটনা নয়, একটি নিউজ নয়, এটি কিছু মানুষের জীবন, শত শত ভেঙে যাওয়ার স্বপ্ন, হাজারো পরিবারের নিঃস্ব হয়ে যাওয়া। আমাদের এই কথা বলতে হবে। যেমন কৃতজ্ঞতা জানাই মায়ের ডাক নামক সংগঠন, তুলিয়াপার মা যেটা প্রতিষ্ঠা করেছেন। যখন ফ্যাসিজম ছিল, প্রত্যেকটি গুম পরিবার তাকিয়ে থাকতো যে কবে আবার মায়ের ডাক একসঙ্গে একটা কিছু করবে, অন্তত সেখানে যেটা কথা বলতে পারবে। সেটা যে কত বড় একটা শক্তির জায়গা ছিল মায়ের ডাক নামের সংগঠন। এবং এখন যখন আবার আমরা ফিরে এসেছি, তখন সার্ভাইভার দিন আরেকটি সংগঠন আছে ইউ এর নামে, যারা সার্ভাইভ করছে তাদের সংগঠন। এগুলো হচ্ছে আমাদের শক্তির জায়গা। আমরা সবাই একসাথে কাজ করছি, করে যাবো ইনশাআল্লাহ। আমাদের এই কাজ শুধু এই বিচারের মাধ্যমে শেষ নয়,
আমাদেরকে ততদিন বলে যেতে হবে যতদিন পর্যন্ত আমাদের জীবন আছে, আমাদের কথা বলার শক্তি আছে। কারণ আমরা যদি কথা বলে শেষ করে দিই, মানুষের দৃষ্টিপথ স্মরণ থেকে হয়তো এই জিনিসটি মুছে যাবে, আর যেই মুহূর্তে মানুষের স্মরণ থেকে মুছে যাবে তখন আবার সম্ভাবনা তৈরি হবে এই জিনিসগুলো আবার হওয়ার। মানবাধিকার জেনেভা থেকে একটি টিম এসেছিল যারা গুম বিষয়ক বিশেষজ্ঞ। মায়ের ডাকের উদ্যোগে আমাদের ভিক্টিমদের সাথে একটি বৈঠক হয়েছিল। সেখানে তারা খুব সুনির্দিষ্ট একটি কর্মপন্থা আমাদের দিয়েছেন, যেটা আমি আমার জীবনের ব্রত অভ্যাসে গ্রহণ করেছি, যেটা আমাকে করতে হবে। উনি বলেছেন যে এইসব বিষয়ে 3টি কাজ করণীয়। প্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা, যারা এর সাথে জড়িত ছিল, যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এইসব কাজকে বৈধতা দিয়েছে, যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এইসব কাজকে জনসম্মুখে ছোট করে দেখিয়েছে, তাদেরকে জবাবদিহি আনতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে রিপারেশন বা পুনর্বাসন, যাদের এখনো পরিবার ফেরত আসেনি এবং যারা ফিরে আসছে কিন্তু তারা কোনো মতেই নিজের পায়ে দাঁড়াতে পারছে না, তাদের পুনর্বাসন করতে হবে সরকারকে। 20 কোটি মানুষের দেশের রাষ্ট্র কয়েকটা হাতে গোনা পরিবারের দায়িত্ব নিতে পারবেন, এটা হয় না। যাদের এখনো পরিবারের সদস্য ফিরে আসেনি তাদের কোনোদিন কেউ তাদের পরিবারের সদস্যকে ফেরত দিতে পারবে না, কিন্তু অন্তত তাদের জন্য অর্থনৈতিকভাবে চিন্তাটা করতে না হয়। এই দায়িত্বটা কি সরকার নিতে পারে না? আমি তো বিশ্বাস করি যে সরকার যদি উদ্যোগ নেয় তাহলে রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 পয়সা খরচ করতে হবে না। সারা বিশ্বের দেশ এবং অসংখ্য মানবাধিকার সংগঠন এগিয়ে আসবে তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমার একটি ছোট প্রশ্ন আছে এখানে, যে এই সরকার যদি না পারে তাহলে কোন সরকার পারবে? কারণ এই সরকারকে তো সবগুলো দল, গণঅভ্যুত্থানের পক্ষে সবগুলো দল সহযোগিতা করছে। সেক্ষেত্রে এটা আপনার কি মনে হয় যে কেন আসলে ব্যর্থ হচ্ছে সরকার? আমি মনে করি সেই ঘুরে ফিরে একই জিনিস, যাদেরকে ফ্যাসিজম বাছাই করে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন তারা এখনো পদে বহান। অনেক তাহলে রাজনৈতিক দলগুলো তাহলে এটা নিয়ে কেন ভোকাল হচ্ছে না? কেন শুধু আপনাদেরকে এই কষ্টটা বয়ে বেড়াতে হচ্ছে এবং বলতে হচ্ছে? দুঃখজনক। আমি মনে করি যে একটি ব্যাপক সংশোধনী বা ইংলিশে হচ্ছে পার্জ হওয়া দরকার ছিল, একটি ক্লিনজিং অপারেশন হওয়া দরকার ছিল। কারণ ফ্যাসিজমের সময় কোনো গুরুত্বপূর্ণ পদে বসার নাকি তাদেরকে কয়েক ধাপে বাছাই করা হতো যে কে কতখানি ফ্যাসিজমের প্রতি লয়াল, কে কত ফ্যাসিজমের প্রতি অনুগত, এবং একদম চূড়ান্তভাবে অনুগত ছাড়া কেউ কোনো গুরুত্ব পদে দূরে থাক, ঢাকা পোস্টিং পেত না। সেই জায়গায় গুরুত্বপূর্ণ পদে, আমরা শুধু এখন সামরিক বাহিনীর কথা বলছি, প্রশাসনে যারা গুরুত্বপূর্ণ পদে বসে আছেন, সচিবালয়ে যারা গুরুত্বপূর্ণ পদে বসে আছেন, কূটনীতিক পাড়ায় দেশে বিদেশে গুরুত্বপূর্ণ পদে যারা বসে আছেন, তাদের কথা কেন কেউ বলছে না? এদেরকে বহু ধাপের যাচাই করে পরীক্ষা করে তাদেরকে এই পদে বসানো হয়েছে। আমি দুঃখ লাগে, প্রফেসর ইউনূস সাহেবকে মন থেকে শ্রদ্ধা করি, কিন্তু যখন দুঃখ লাগে বলতে যে কেন এদের ব্যাপারে এখনো কোনো ব্যবস্থা দিলেন না? সামনে ইলেকশন আসছে, যাদের কারণে এই ধরনের কাজ প্রফেসর ইউনূস সাহেবের মতো একজন বড় মানের মানুষের সর্বাত্মক প্রচেষ্টা সহ কাজ এগোচ্ছে না। কেন এগোচ্ছে না? এসব লোকের অসহযোগিতার জন্য এগোচ্ছে না। তাহলে কেমন করে একটি ভালো, আমি আপনাদের দুজনের কাছে, ব্যারিস্টার আরমান এবং হোম্মাম কাদের চৌধুরী, দুজনের কাছে আমি জানতে চাইবো যে আপনারা কি আপনাদের নিজেদের দলের প্রধানদের কাছে এই বিষয়টা কখনো তুলে ধরেছেন যেটা হওয়া উচিত এবং কেন হচ্ছে না, এবং কি ধরনের ইনিশিয়েটিভস আসলে নেওয়া উচিত? আমি একটু সংক্ষেপে আরমানের কাছ থেকে শুনে নিতে চাই। যে আমি আমার সংগঠনের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে সবার সাথে কথা বলেছি, সবাই একমত, কিন্তু যিনি সরকার প্রধান, যারা সরকারের পদে আসেন, তাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে। প্রফেসর ইউনূস সাহেব কিন্তু খুব ভালো একটা মানুষ, কিন্তু মাঝে মাঝে দেশের স্বার্থে একটু কঠোর হতে হয়। যেমন ডাক্তারের কাজ সুস্থ করে তোলা, কিন্তু মাঝে মাঝে তাকে অপারেশন করতে হয়, মাঝে মাঝে ক্যান্সার এখন তো অঙ্গকে ছেদ করতে হয়। প্রফেসর ইউনূসকে আরেকটু দৃঢ় হতে হবে, আরেকটু শক্ত হতে হবে, না হলে আমাদের এই ক্যান্সার থেকে আমাদের রাষ্ট্র মুক্ত হবে না। আমি আহ্বান করব প্রফেসর ইউনূস, তার আস্থাভাজন যাদেরকে আমি জানি যে তারা শতভাগ নিষ্ঠাবান একজন মানুষ, কিন্তু কেন তারা নিষ্ঠাবান হওয়ার পরও তারা সর্বোচ্চ চেষ্টা করার পরও কোনো আমরা রেজাল্ট দেখছি না? উত্তর হচ্ছে এই যে ডিপ স্টেট এখানে কাজ করছে। এমন কিছু লোক আছে যারা নীতি সিদ্ধান্তের পরও সেই নীতি বাস্তবায়ন হয় সরাসরি বাধাগ্রস্ত করছে অথবা বিলম্বিত করছে, যার কারণে কোনো কাজ এগোচ্ছে। আমি আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে প্রফেসর ইউনূস সাহেব এবং তাদেরকে, সময় অনেক হয়েছে, আর দেরি করবেন না, একটি শুদ্ধি অভিযান পরিচালনা করুন। শুধুমাত্র সশস্ত্র বাহিনী নয়, আইন শৃঙ্খলা বাহিনী নয়, প্রশাসনের রন্ধে রন্ধে ফ্যাসিবাদের সুবিধাভোগী আস্থাভাজন লোকদেরকে বাছাই করে একটি ব্যাপক রদবদল করুন, তা না হলে এই কোনো কাজেই সফল হবে না।
Okay, ধন্যবাদ ব্যারিস্টার আরমান। হুমাম কাদের চৌধুরী, কয়েকটি প্রশ্ন। প্রথমে একটু জানতে চাই যে আপনার তো নির্বাচনী এলাকায় যাচ্ছেন, প্রচারণা করছে, বাবা ছাড়া আপনি কাজ করছেন, কেমন যাচ্ছে, কেমন ফিল করছেন, আসলে কতটুকু চ্যালেঞ্জিং মনে হচ্ছে? অনেকটাই চ্যালেঞ্জিং এখানে আমাদের জন্য। আসলে গত 16 বছর ধরে, এটা আমার জন্য, আরমানের জন্য স্পেশালি, আমরা তো লড়াই করে যাচ্ছিলাম। আইসিটির মধ্যে গিয়ে আমরা লড়াই করেছি। এমন কোনো কোর্ট বাকি নেই বাংলাদেশের মধ্যে যেখানে আমরা লড়াই করিনি। আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে লড়াই করার সুযোগ হয়েছিল আমাদের। তো সবসময় তো একটা মনের মধ্যে আশ্বাস ছিল যে কোনো না কোনো জায়গায় গিয়ে হয়তো একটু সাকসেস কিছুটা দেখতে পাবো, হয়তো বাবাকে বাঁচাতে পারবো। আশা করছি যে কোনো না কোনো দিন বাবার ছত্রছায়ায় আমরা রাজনীতি করার সুযোগ পাবো। সুযোগ হয়নি। নিজে নিজে এখন আস্তে আস্তে করে আগাচ্ছি। আমি নিজেকে খুব ফরচুনেট মনে করি যে আমার দলের মধ্যে অনেকগুলি ব্যক্তি আছে যারা আমার সিনিয়র ব্যক্তিরা। অনেকজন আছে স্ট্যান্ডিং কমিটি মেম্বার, অনেকজন আছে সিনিয়র পার্লামেন্টেরিয়ান। তারা ছেলে হিসাবে আমাকে নিয়েছে, অনেক জায়গার মধ্যে আমাকে শেল্টার দিচ্ছে, অনেক জায়গার মধ্যে আমাকে শিক্ষা দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে তারেক রহমান সাহেবের সাথেও একটা যোগাযোগ সবসময় মেনটেন করতে পারি। ওনার কাছে যাই, কোনো ধরনের সমস্যা হলে, কোনো ধরনের সাপোর্ট লাগলে ওনার কাছে যাওয়ার সুযোগ হয়েছে। যেই জিনিসটা বারবার করে আমাকে শেখানো হচ্ছে, জিনিসটা বারবার করে আমাদেরকে বোঝানো হচ্ছে গিয়ে ধৈর্য ধরাটা। হোঁচট খেলে যেন আবার দাঁড়াতে পারি, এই জিনিসটা সময়ের সাথে শিখেছি। তবে আপনার আগের একটা প্রশ্নে আমি ফিরে যেতে চাই, এই বিচারের বিষয়টা। যে বিচারের নিয়ে আমরা এখন একটু সবাই ডিসঅ্যাপয়েন্টেড, সবাই একটু কনফিউজড আছি। এই জিনিসটা নিয়ে কিন্তু আমি বারবার করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে যখন খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, ওনার কাছে যাই, ওনাকে গিয়ে বলি যে এরকম হচ্ছে চেয়ারম্যান সাহেব, এরকম হচ্ছে, আপনার মতামত কি? উনি কিন্তু একটা জিনিস আমাদেরকে বারবার করে বলে, এটাই শেষ না, ধৈর্য ধরো, কারণ পরবর্তীতে আমরা যদি সরকার গঠন করি, বিচার কিন্তু আমরা করব, বিচার আমরা করব। আর এই জিনিসটা নিয়ে আমরা খুবই কনফিডেন্ট। কারণ আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে বর্তমান সরকার যারা আছে তারা কিন্তু কেউই পলিটিশিয়ান না। তাদের এই পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক আর পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ন্যাভিগেট করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট, কারণ ওরা এই কাজ আগে কোনো সময় করেনি। যেখানে আমরা একটা ট্রাইড অ্যান্ড টেস্টেড পলিটিক্যাল পার্টি, খালি আমরা না, এখানে আমি জামাত ইসলামীকেও বলবো যে এখানে আমরা একসময় একসাথে সরকার গঠন করেছিলাম। আমাদের ওই এক্সপিরিয়েন্সটা আছে, আমাদের নেতাদের ওই এক্সপিরিয়েন্স আছে যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ কেমনে করে ন্যাভিগেট করতে হয়। যেই জায়গাগুলোর মধ্যে এখন বর্তমান সরকার ভয় পাচ্ছে, অনেক খোলামেলায় বলে ফেলি, অনেক জায়গায় তারা আর্মি অথবা পুলিশ অথবা অন্যান্য বাহিনীর সাথে তারা কোনো ধরনের ক্ল্যাশে যেতে চাচ্ছে না। আমরা জানি এটা তো সেনাবাহিনীর সাথে না, আমরা এটা উল্লেখ করা খুবই দরকার যে র্যাব তো ছিল আপনার হোমের আন্ডারে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, এবং ডিজিএফআই প্রধানমন্ত্রীর পিএম অফিসের আন্ডারে। এইখানে কিন্তু আমরা এই জিনিসগুলাই আমাদের জানা আছে, যেই জিনিসটা হয়তো ডক্টর ইউনূস সাহেবের সরকার বুঝতে পারছে না অথবা ওই কনফিডেন্সটা পাচ্ছে না। এই জিনিসটা আমরা করতে পারবো, আমরা আশা করছি। তার সাথে সাথে একটা জিনিস আমাদের একটু মাথায় রাখা উচিত যে গত 16 বছরের মধ্যে বাংলাদেশের সোসাইটিটা আসলে মানুষ কতটা যে চেঞ্জ হয়ে গিয়েছিল, এটা আমি আপনাকে একটা ছোট গল্প দিয়ে বুঝাতে চাই। আমার মনে আছে আমি যখন প্রথম রিলিজ হয়ে আসি, অনেক ভয় ছিলাম। ফ্যামিলি তো সারাক্ষণ বলতো যে জানে বেঁচে গেছো, আর রাজনীতি দরকার নেই, নিজেরটা নিজে বুঝো, আপাতত চুপচাপ থাকো। চেষ্টা করেছিলাম, 7-8 মাসের মতো চেষ্টা করেছিলাম। তো হঠাৎ করে আমার এই বোন, তার সংগঠন সামনে চলে আসে, আমাকে বলা হলো যে আপনি পাশে দাঁড়াতে হবে। আমার ফাইট কিন্তু নিজের জন্য ছিল না, আমার ফাইট আমার সাথে অন্যায় হয়েছে ওটার জন্য ছিল না, আমার ফাইটটা কিন্তু ছিল আরমানের জন্য। কারণ আরমানের সাথে আমার একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আইসিটিতে যেটা আমরা গড়ে তুলেছিলাম। নিজে বের হয়ে আসার পরে মনের মধ্যে একটা খুব বড় গিল্ট ছিল যে আমি এমন কি আহামরি মানুষ যে আমি বের হয়ে আসলাম, আমার ভাইটা ফেরত আসলো না। তখন চিন্তা করলাম যে এই ফাইটটা তো আমাদেরই করতে হবে। তো আস্তে আস্তে করে এটার সাথে, এই সংগঠনের সাথে জড়িয়ে গেলাম। তারপরে একটা ঘটনা ঘটলো। ঘটনাটা ছিল তাসলিম ভাই একটা ব্রেকিং নিউজ করলো যে আয়না ঘর বলে একটা জিনিস আছে নেত্র নিউজে। এই আয়না ঘরের নিউজটা যখন হলো, আমার এখনো মনে আছে, আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধুর সাথে আমি ভাত খাচ্ছিলাম, আর সে এই ভিডিওটা দেখেনি। সে আবার আওয়ামী লীগ ঘরানার,
সে বসে বসে আমি দেখালাম তাকে ভিডিওটা, সে অনেকক্ষণ ধরে দেখে সে আমাকে খালি একটা কথা বললো, হ্যাঁ হ্যাঁ এরকম তো আমেরিকাতেও হয়, এটা তো দুনিয়ার সব জায়গাতেই এরকম হয়। তখন আমি বুঝতে পারলাম যে তাদের মেন্টালিটিটা কতখানি মানে বদলে গেছে। এখানে যে এত বড় একটা অন্যায় হলো সেটা তার চোখে পড়লো না, সে খালি ইমিডিয়েটলি ডিফেন্স মোডে চলে গেল। তখন বুঝলাম যে আসলে আমরা মানে ইস্পার উস্পার হয়ে গেছে অনেকটাই। এটার সাথে সাথে আপনার হয়তো মনে আছে যে আমাদের তখনের ল মিনিস্টার জিনিভাতে গিয়ে খুব সুন্দর একটা বয়ান দিয়ে আসলো যে আমরা কেউই আসলে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের ভিকটিম না, আমরা সবাই নিজেদের পার্সোনাল কারণে আমরা লুকিয়েছিলাম আর আমরা ফিরতে চলে এসেছি। আসলে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কারণ এইসব জঘন্য ঘটনার পরে আমাদের ভিতরে কিন্তু একটা আগুন জ্বলা শুরু করলো যে না এখন আর ছাড়বো না। আমরা যতটাই ভয়ের মধ্যে ছিলাম না কেন, ওই ভয় কেটে গিয়েছিল। তখন চিন্তা করলাম যে এখন ফাইট করতে হবে, আরো ফাইট করতে হবে, আরো জোরে জোরে চিল্লানো শুরু করলাম। এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা মাঠে চলে আসলাম। আমার এখনো মনে আছে তুলি আপার সাথে আমরা জাদুঘরের সামনে একটা প্রোগ্রামে দাঁড়িয়েছিলাম 2023-এ। পুলিশ এসে আমাদেরকে বললো যে এখানে দাঁড়াতে পারবেন না। বিশ্বাস করেন ওই দিন বললেন যে আজকে পিছে হাঁটবো না, আজকে এখানেই দাঁড়াবো, যা হওয়ার হবে। ওভাবে করেই কিন্তু এই আওয়ামী লীগের ওভার কনফিডেন্স আমাদেরকে কনফিডেন্স দিয়েছে যে আমরা আর ছাড় দিব না। এই আস্তে মানে বলেও এখন আমার বিশ্বাস হয় না যে আমরা এখন 2025-এ বসে আছি, আমরা বাংলাদেশ এমন একটা জায়গায় চলে আসছি যে আমরা বিচারের পর্যায়ে চলে এসেছি। আমার বিশ্বাস যে এইখানে যা এই বর্তমান সরকারের পক্ষে সম্ভব তারা চেষ্টা করছে। আমি তাদেরকে কংগ্রাচুলেট করব, তাদেরকে আমি থ্যাংক ইউও জানাবো যে ওনাদের পক্ষে যতদূর সম্ভব ওনারা করেছে। কিন্তু আমি জানি যে লাস্ট মাইল ওই গোল লাইন পর্যন্ত পৌঁছানোর জন্যে একটা নির্বাচিত সরকারের দরকার পড়বে। আর আশা করছি যে ওখানে আমাদের দলগুলোই একসাথে ওই যতটাই আমাদের ডিফারেন্সেস থাকুক না কেন, এই একটা বিষয় কিন্তু আমরা সবাই একই কাতারে দাঁড়াবো। তো ওই জিনিসটা আমার মনের মধ্যে একটা কনফিডেন্স। র‍্যাব বিলুপ্ত হবে কিনা সেটা একটু জেনে নিই। র‍্যাব এমন একটা জিনিস এখনই বিলুপ্ত হওয়ার জন্য দাবি ছিল, প্রস্তাবনা ছিল, কিন্তু বিলুপ্ত হলো না। আমার তো মনে হয় যে র‍্যাব অনেক আগে বিলুপ্ত হয়ে যাওয়া উচিত ছিল। এখনো এই কালো ইউনিফর্মের মানুষটা কেমনে করে ঢাকা শহর চিটাগং শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আমার এখনো বিশ্বাস হয় না। তবে আমি মানে এই ব্যক্তিগুলোকে নিয়ে আপনি করবেন কি? তাদেরকে আপনারা আবার ফিরে নিয়ে যাবেন পুলিশের মধ্যে, আর্মির মধ্যে, নেভির মধ্যে? এরা তো মানে এইসব সংগঠন থেকেই নিয়ে এসে একটা নতুন এন্টিটি বানানো হলো। এদেরকে নিয়ে আপনি করবেন কি? এটা একটা লং টার্ম ডিসিশন নিতে হবে যে এই বাহিনীটাকে আপনি ডিসলভ করার পরে এই ব্যক্তিগুলোর কি করা উচিত। আর এই ব্যক্তিগুলোর সাথেও কিন্তু অনেক মানুষ আছে যারা হয়তো কালপ্রিট এখনো। আপনি আমি জানি না আপনারা এখানে যারা যারা আছে তাদের সন্তানরা একই রকম ভাবে নাকি না, কিন্তু আমার এখনো মনে আছে আমার ভাইয়ের বাচ্চারা যখন অনেক ছোট ছিল একটা জিনিস জিজ্ঞেস করেছিল, আমাকে জিজ্ঞেস করেছিল, চাচা পুলিশ কি গুড গায় নাকি ব্যাড গায়? আপনি বুঝতে পারছেন যে ওরা যেই দুনিয়া দেখেছে, মানে আমাদের উপর দিয়ে যেই ধরনের জুলুম হয়েছে, তাদের মনের মধ্যে কিন্তু এখনো বাকি দুনিয়া কিন্তু মনে করে যে পুলিশের ইউনিফর্ম মানে হচ্ছে এরা একটা এমন মানুষ যারা আমাকে সেফ রাখবে। বাংলাদেশে কিন্তু ওটা না। বাংলাদেশের মধ্যে পুলিশ দেখে সবাই। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। জুলাই সনদ স্বাক্ষর হলো, আমি শুনি আপনাদের কাছ থেকে আপনারা কে কীভাবে দেখছেন। এখানে কয়েকটি দল, বাম দল, জাসদ বাসদ সহ আরও কয়েকটি দল তারা স্বাক্ষর করেনি। এনসিপি স্বাক্ষর করেনি কারণ যেহেতু আইনি ভিত্তি এখন স্পষ্ট করা হয়নি, সেজন্য আমি ব্যারিস্টার আরমানের কাছ থেকে আগে শুনি। আইনের মানুষ, রাইট? একটু ছোট্ট একটা বিষয় আমি একটু বলে আমি জুলাই সংসদ বিষয়ে আসছি। দেখুন, আমার জন্ম স্বাধীনতার 13 বছর পর আমি যদি কোনো একটি জিনিসকে সব কিছু ঊর্ধ্বে চিন্তা করতে শিখেছি ছোটকাল থেকে, সেটা হচ্ছে আমাদের গর্বের সেনাবাহিনীকে, দেশপ্রেমিক সেনাবাহিনী। আমাদের সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা। পিস কিপিং অপারেশনের নাম্বার 1 প্রথম বাংলাদেশের সেনাবাহিনী এই গৌরবের জায়গা আমাদের নিয়ে এসেছিল। যখনই কোনো ক্রাইসিসের সেনাবাহিনীকে ইনভলভ হতে দেখতাম আমি ছোটকাল থেকে, একটা আস্থার জায়গা তৈরি হতো যে এখন একটি নিয়মতান্ত্রিক এবং সুচারুভাবে এই কাজটি সম্পাদন হবে। এই যে জনগণের আস্থার জায়গা ছিল সেনাবাহিনী, এই জায়গাটাকে
এই গুম খুনে সেনাবাহিনীর সদস্য থেকে সম্পৃক্ত করে নষ্ট করে দেওয়া হয়েছে। ফ্যাসিবাদ এবং অধিপত্যবাদের শক্তিরা দুটি জিনিস করেছে এর মাধ্যমে। এক হচ্ছে রাজনীতিতে গুম খুনের প্রচলন শুরু করেছে, রাজনীতির সুস্থ ধারা থেকে একটি নোংরা অসুস্থ জায়গায় নিয়ে গিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যেসব প্রতিষ্ঠানের প্রতি মানুষের অগাধ আস্থা ছিল, সব কিছুর উপরে যাদেরকে স্থান দিত মানুষের জনগণ, সেই আস্থার জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, কেন এতগুলো মায়ের কান্নার ভার সেনাবাহিনী তাদের ঘাড়ে তুলে নিচ্ছে? কেন এতগুলি পরিবারের কান্নার কলঙ্ক সেনাবাহিনী তাদের ঘাড়ে তুলে নিচ্ছে? আমার মনে হয় সেনাবাহিনীর এই ভাবমূর্তিকে আবার পুনরুদ্ধার করার জন্য, তাদেরকে এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত যারা, তাদের ব্যাপারে কোনো রকম সম্পর্ক যদি না থাকে, অবিলম্বে ছেদ করে আবার মানুষের আস্থার জায়গায় নিয়ে আসার জন্য কাজ করতে হবে। আমি এখনও দৃঢ় বিশ্বাসী যে জুনিয়র অফিসার এবং সৈনিকেরা কেউ চায় না এই ফ্যাসিবাদের দায়ভার এখনও সেনাবাহিনীর টানুক। আমি একদম কোনো রকম হেজিটেশন ছাড়া বলছি, সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা এবং সৈনিক পার্টিরা এই ধরনের কোনো কিছুর সাথে সম্পর্কিত দায়ভার নিতে চায় না। তারপরেও কেন তারা এখানে একটি রোল প্লে করছে? আমি আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে, দেশপ্রেমিক সেনাবাহিনী যেন মানুষের আস্থার জায়গাটা আবার পুনরুদ্ধার করে এবং এইসব কাজে সহযোগিতা করে, তাদেরকে আইনের সুপুর্দ করে প্রমাণ করে যে সেনাবাহিনী কোনো দলের বা অধিপত্যের শক্তির কাছে মাথা নত করেনি। সেনাবাহিনীর জনগণের ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। এবং যে সেনাবাহিনী গণঅভ্যুত্থানে জনতার, ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছে, সেই সেনাবাহিনী নতুন বাংলাদেশ গড়তে সব ক্ষেত্রে পদক্ষেপ রাখবে, সেটা নিশ্চয়ই আমাদের সবার আশীর্বাদ হওয়া উচিত, রাইট? তো আমরা জুলাই সনদ নিয়ে জানতে চাই। প্রথমত হচ্ছে গিয়ে আমি আবার বলি যে জুলাই যত কেউ স্বাক্ষর করেনি এবং জুলাই অনুষ্ঠানের দিন একটি অনাকাঙ্ক্ষিত ঘটেছে, তারপরও জুলাই সনদ একটি ঐতিহাসিক ঘটনা। অধিকাংশ রাজনৈতিক দল এবং অধিকাংশ জনগণ এবং সুশীল সমাজ, শিক্ষিত সমাজ এতে সংহতি প্রকাশ করেছে। কিন্তু এটার বাস্তবায়ন এখন একটি উজ্জ্বল জায়গা, যেখানে সুনির্দিষ্ট রোড ম্যাপ আমরা দেখছি না। সুনির্দিষ্ট রোড ম্যাপ থাকতে হবে। আমার দল বাংলাদেশ জামায়াত ইসলামী ইলেকশনের আগেই এর আইনি ভিত্তি দেওয়ার পক্ষে, যাতে ইলেকশনটা একটি এই জুলাই সনদের ভিত্তিতে হয়। সুতরাং আমি মনে করি এখনো জুলাই সনদ একটি মানে সর্বশেষ কথা হয়নি। এখনো এতে সংশোধনের সুযোগ রয়েছে, এখনো সুযোগ রয়েছে সব দলকে এখানে স্বাক্ষরিত করার এবং অনতিবিলম্বে এবং আমার দলের স্থান সুস্পষ্ট নির্বাচনের আগেই একে আইনি ভিত্তি দিতে হবে। ওকে, সঞ্জিদ ইসলাম তুলির কাছ থেকে শুনি যে আপনি কিভাবে দেখছেন। অবশ্যই, কারণ হচ্ছে জুলাইয়ের আপরাইজিং এখানে যারা ছিল তাদের কাছে আমাদের অনেক বড় দায়, আমাদের সবার। বিগত সময়ে যারা আমরা 15-17 বছর ফ্যাসিজমের নির্যাতনের শিকার, যারা ভিকটিম, পুরো বাংলাদেশ এখানে। তো তাদের যে যৌক্তিক দাবিটা যে আইনের একটা ভিত্তি দরকার, কারণ তাদেরও নিজেদের সুরক্ষার দরকার আছে এবং আমাদের সেটা আমাদের মনে হয় নিশ্চিত করা উচিত। এবং সেখানে আসছি আমরা একটু দর্শকদের জানাই যে আমরা ডিজিটালে থাকবো, কিন্তু টেলিভিশন থেকে আমাদের বিদায় নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা অনুষ্ঠানের বাকি অংশ ডিজিটালে পাবেন, টাইমলাইন বাংলাদেশের ফেসবুক পেজে পাবেন, জিটিভির ইউটিউবেও লাইভ দেখতে পাবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, তো অবশ্যই যে আইনি ভিত্তিটা দরকার তাদের, আমার মনে হয় সংশ্লিষ্টতা দরকার। তাদেরকে ছাড়া এটা আসলে পুরোপুরি সমাপ্তিটা পায় না। তো আমার মনে হয় সকলকেই যুক্ত করা উচিত, সকলকেই এমনভাবে একসাথে করে নেওয়া উচিত, না হলে এই আসলে জুলাই সনদের কোনো সার্থকতাটা আমরা পুরোপুরি পাবো না। ওকে, হুমাম কাদের চৌধুরী, আইনি ভিত্তির যে দাবি আসছে স্পষ্ট করতে হবে। সো আমি খুব শ্রদ্ধার সাথে আমি একটু ডিভিয়েট করব মতামতটা। আমাকে একটা ছোটকালে একটা জিনিস বলা হতো যে দেখো, সব কিছু ভুলে যাও, মানুষের নিয়তটা ঠিক আছে নাকি না ওটা দেখো। আমাদের সকলের নিয়ত কিন্তু ঠিক আছে। আমরা সবাই চাই যে যেই গণঅভ্যুত্থানের পরে আমরা যেই ধরনের সিদ্ধান্ত নিয়েছি রিফর্মের ব্যাপারে, এই জুলাই সনদের ব্যাপারে, আমাদের সকলের নিয়ত কিন্তু ঠিক জায়গায় আছে। আমাদেরকে এখন প্রেশারাইজ করা হচ্ছে যে এখানে আপনার একটা লিগ্যাল বাইন্ডিংসের মধ্যে নিয়ে আসতে হবে। কিছু কিছু মানুষ বলছে যে এই জুলাই সনদটা পজিশনিং হবে গিয়ে আপনার কনস্টিটিউশনের উপরে, কনস্টিটিউশনের কোনো ব্যারিয়ার থাকবে না এই জুলাই সনদের উপরে।
লিগালি আমার মনে হয় যে এই জিনিসটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ বাংলাদেশের মধ্যে অথবা পুরো দুনিয়ার মধ্যেই আপনার কনস্টিটিউশন ইজ দ্য হাইয়েস্ট অথরিটি। এখন আপনি এমন একটা জিনিস যেটাকে আপনার কনস্টিটিউশনের উপরে নিয়ে যাবেন, এই জিনিসটা আমার মনে হয় যে ইজ নট পসিবল। দ্বিতীয়ত আপনার যত ধরনেরই আপনি লিগাল বাইন্ডিংসের মধ্যে এটাকে আনতে চেষ্টা করেন কিনা, পরবর্তী সরকার এটাকে র্যাটিফাই করবে কি করবে না, পরবর্তী পার্লামেন্ট এটাকে র্যাটিফাই করবে কি করবে না, এই জিনিসটাও রয়ে যায়। তো আপনার কিন্তু পরে সব কিছুই কিন্তু ওই নিয়তের জায়গাটাতেই চলে আসছে যে আপনি কি ট্রাস্ট করছেন নাকি না যে সামনে যারা সরকার গঠন করবে তারা এটাকে ইমপ্লিমেন্ট এবং এই জিনিসটাকে ওই রেসপেক্ট দিবে নাকি না। আমার মনে হয় যে এই আর্গুমেন্টটাই অনেকটা ওয়েস্ট অফ টাইম আমি মনে করি, কারণ আমরা সবাই যারা যারা এখানে স্বাক্ষর করেছি আমরা সবাই প্রমাণ দিয়েছি যে আমাদের মধ্যে কোনো ধরনের বিভেদ নেই যে আমরা এখানে এটা থেকে কোনোভাবে ডিভিয়েট করব। যারা যারা এখানে স্বাক্ষর করেনি আমার মনে হয় যেটা একটা মিসড অপরচুনিটি ছিল। তাদের লড়াই, দীর্ঘদিনের লড়াই, আমাদের সাথে তারা বসেছে, রিফর্ম কমিশনে তারা বসেছে, তাদের ইনপুট খুবই ভাইটাল ছিল। এখন এত কাজ করার পরে যদি হঠাৎ করে তারা বলে যে ঠিক আছে আর খেলবো না, আমার মনে হয় যে আবার করে প্রমাণ করে দিল যে পলিটিক্সের মধ্যে এক্সপিরিয়েন্স আর মেধা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে ইমোশনের জায়গাটা তারা বেশি গুরুত্ব দিচ্ছিল। আমার মনে হয় যে এত ইমোশনাল হওয়া উচিত হয়নি, তাদের ওখানে থাকা উচিত ছিল। কারণ আপনি হয়তো দেখেছেন একটা ছবি দিয়েছে আমাদের জুলাই যোদ্ধা একজন, ইউনুস সাহেবের পাশে তারা অনেকেই স্টুডেন্টরা দাঁড়িয়েছিল। পরবর্তীতে জুলাই সনদ যখন সই করা হয়েছে তখন ইউনুস সাহেবের পাশে সব পলিটিশিয়ানরা দাঁড়িয়েছে। এই জিনিসটা কিন্তু আমরা চাইনি, আমরাও চেয়েছিলাম যে এই আগের স্টুডেন্টরাই সারাউন্ড করে রাখবে ইউনুস সাহেবকে, তারাই চ্যাম্পিয়ন করবে ইউনুস সাহেবকে এই জুলাই সনদের সময়। একলা ছেড়ে দিল ইউনুস সাহেবকে। আমার মনে হয় যে এখানে ইউনুস সাহেবও অনেকটা কষ্ট পেয়েছে, কারণ ইউনুস সাহেব তাদের জন্য লড়াই করেছে, অনেক দিন দীর্ঘদিন তাদের জন্য লড়াই করেছে। আমার মনে হয় যে এখন এই পুরা জুলাই সনদকে তারা কন্ট্রোভার্সিয়াল করাটাতে দেশকে ছোট করেছে। আমার মনে হয় যে ইট ইজ এক্সট্রিমলি হার্টফুল অ্যান্ড ইট ইজ এক্সট্রিমলি শেমফুল যে এই জিনিসটাকে তারা কন্ট্রোভার্সিয়াল করলো। ওকে, একটি বিষয় এসেছে, সেটা হচ্ছে যে সংবিধানের উপরে জুলাই সনদ থাকবে কিনা। আমার মনে হয় ব্যারিস্টার আরমান কিছু বলবেন এই বিষয়ে। দেখুন, জাতীয় এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। সংবিধান হচ্ছে গিয়ে ম্যানিফেস্টেশন অফ দ্য উইল অফ দ্য পিপল, জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে সংবিধান। কিন্তু দেখুন সংবিধানের সাথে কী করা হয়েছে। গত 16টি বছর সংবিধানকে একটি রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে পরিণত করা হয়েছে। এই পরিমাণ কাটাছেঁড়া করা হয়েছে, এই পরিমাণ দলীয়করণ করা হয়েছে। সেই সংবিধান তো সংবিধান নাই, একটি দলের দলীয় ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। সুতরাং আমাদের বুঝতে হবে জুলাইয়ের এতগুলো নিষ্পাপ প্রাণ জীবন শুধু একটিমাত্র নির্বাচনের জন্য দেয়নি। তারা একটি নতুন ধারা রাজনীতি চায়, একটি নতুন রাষ্ট্র চায়, একটি নতুন নেতৃত্ব চায়, রাজনৈতিক পুরো ধারাকে ঢেলে সাজাতে চায়। এবং দুনিয়ার যেখানে যেখানে বিপ্লব হয়েছে সেখানে এভাবেই করা হয়েছে। আমরা জনতার ইচ্ছা আকাঙ্ক্ষায় সবার উপরে স্থান পাই। এবং যেখানে এখানে শুধু কিছু ছাত্র জনতা নয়, অধিকাংশ রাজনৈতিক দল চায় যে এটাকে একটি আইনি ভিত্তি দেওয়া হোক, যেন যতটি বাধ্যবাধকতা তৈরি হয়। দেখুন, আমার প্রায়োরিটি চেঞ্জ হতে পারে, আমি আজকে এটা পছন্দ করি, কালকে আরেকজন কথা। এই আইনি ভিত্তিটা কিভাবে দিলে পরে এই প্রশ্নটা আসবে না যে সংবিধানের উপরে স্থান দেওয়া হচ্ছে কিনা। এখানে আমাদের দুটো অপশনটা আমাদের দলীয়ভাবে প্রকাশ করা হচ্ছে। একটি হচ্ছে গিয়ে প্রেসিডেন্সিয়াল অর্ডার, যার মাধ্যমে এটি একটি আইনি ভিত্তি পাবে। দ্বিতীয়ত আরেকটা হতে পারে, সেটা হচ্ছে গিয়ে গণভোট। এই গণভোটের এই দুটোর একটার মাধ্যমে এটা হতে পারে। এটা যদি না হয়, মানুষের সার্কামস্টেন্সের পারিপার্শ্বিক অবস্থায় মানুষের মতামত চেঞ্জ হয়, দলের মতামত চেঞ্জ হয়, পিয়ার প্রেশার, সহচর্যের সিচুয়েশনের কারণে মতামত চেঞ্জ হয়ে যায়। আমি দুঃখের সাথে বলছি, আমি কোনো দল বা কোনো কাউকে মতামত না অ্যাটাক না করে বলছি, আমাদের রাজনৈতিক দল এবং নেতাদের মধ্যে ইউটার্ন নেওয়ার একটা ব্যাপক প্রবণতা রয়েছে। সকলে এক কথা রাতে এক কথা বলার ব্যাপক প্রবণতা রয়েছে, ইতিহাস সাক্ষী। সুতরাং এটাকে যদি আমরা আইনি বাধ্যবাধকতা না দিই, কালকে যে কেউ কোনো দল বা গোষ্ঠী ইউটার্ন নেবে না, এর গ্যারান্টি।
এটার গ্যারান্টি কি? এতগুলো জান ইমাম কাদের চৌধুরী, এটা গ্যারান্টি? এটার গ্যারান্টি বলে কিছু নেই। দিস ইজ পলিটিক্সের মধ্যে গ্যারান্টি বলে কিছু নেই। আপনার যেটা করতে হবে, আমি অ্যাগেন, আরমান ইজ নট রং, আরমান ভুল কিছু বলছে না। এখানে গণভোট করা সম্ভব ছিল। গণভোট যদি করার সিদ্ধান্তটা হয়ে থাকতো তো অনেক আগে করা উচিত ছিল। কারণ এখন আপনার গণভোট করা মানে হচ্ছে কি আপনার নির্বাচন পিছিয়ে যাবে। আপনার যদি এখন নির্বাচন পিছিয়ে যায়, এখানে লাভবান কারা হবে এটা আপনারা খুব ভালো করে বুঝছেন। কিন্তু এখন তো কথা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ার কথা। গণভোট একই দিনে আপনি দেখেন, এখানে গণভোট যদি আপনি একই দিনে করেন, আমরা এমন একটা দিনের অপেক্ষায় আছি যেই দিন গত 16 বছরে আমরা দেখিনি, একটা সুষ্ঠু নির্বাচনের দিন। তার সাথে সাথে যদি আপনি এখন কমপ্লিকেট করা শুরু করেন যে গণভোটও একই দিনে হবে, ওটার ভ্যালিডিটি কত দূর থাকবে ওটা আমি আপনাকে বলতে পারবো না। তার সাথে সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যে যেই জিনিসটা আমরা জামাতে ইসলামী চাচ্ছে অথবা এনসিপি চাচ্ছে, অন্যান্য দলরা চাচ্ছে, যে এই জিনিসটা তো আপনার ইলেকশন ম্যানিফেস্টোর মধ্যেই ঢুকিয়ে দিতে পারেন যে আপনারা যদি এখন আমাদেরকে ভোট দেন তাহলে উই উইল ইমপ্লিমেন্ট দিস। আমার মনে হয় যে ইট ইজ পসিবল যে আমরা একটা মাঝামাঝি জায়গায়, আপনি কিন্তু একটা খুব বিপদে ফেলে দিয়েছে এখানে এই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাঁধিয়ে। আমি তো এরকম অনেক পরিবারে দেখেছি যে দুই ভাইয়ের ভিতরে ডিফারেন্ট পার্টিতে তারা আছে, তাই না? ওই ধরনের রাজনীতি আমি কন্ডোন করি না। আমি এটুকু বলি যে বিএনপি কিন্তু স্বীকৃতি দিয়েছে যে গণভোটের মাধ্যমে এর আইনি ভিত্তিটা দিতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু তাদের কথা হচ্ছে এটা যেন নির্বাচনের পরে অথবা নির্বাচনের দিনও হতে পারে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে ইলেকশন কমিশন ক্লিয়ারলি বলেছে তারা কিন্তু তার আগে সম্ভব, কারণ এটা সবার স্বীকৃত, শুধু একটি ফর্মালাইজেশনের বিষয় রয়েছে। আমরা বিশ্বাস করি ডিসেম্বর বা তারও আগে গণভোট হওয়া সম্ভব এবং এরপর ইলেকশন হওয়া সম্ভব। গণভোট আগে হলে ইলেকশন পেছানোর প্রয়োজন নেই। সুতরাং আমি আমার প্রিয় ভাই ভুবনের সাথে দ্বিমত করছি না, আমি বলছি যে তার কথাটাই ঠিক, শুধু একটু কয়েকদিন আগে ইনশাআল্লাহ গণভোট আগে হলে নির্বাচন পেছাবে না ইনশাআল্লাহ। কথা শুনে তুলি, আমি একদমই একটু অন্যরকম কথা বলবো, সেটা হচ্ছে কেউ যে বলেননি কথাটা তা না, সেটা একটু আমি আনতে চাই। যে গণভোট মানে তো হচ্ছে না অপশনটা এখানে থাকছে যতদূর এখনো পর্যন্ত আমরা জানি। তো জুলাই সনদ স্বাক্ষর করে তারপর আমি গণভোটে যাব, যে আমি এটা রাখবো কি না, যদি না ভোট জয়যুক্ত হয় তখন কি হবে? ভোট মানে তো ইউ ডোন্ট নো যে রেজাল্টটা কি আসবে, তখন কি হবে? এই নায়ের অপশনটা রাখা জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী কিনা, বা এই গণভোটে যাওয়াটাই, জুলাই সনদ নিয়ে গণভোটে যাওয়াটাই আসলে গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী কিনা? আমার মনে হয় হ্যাঁ পরিপন্থী, কারণ না ভোট থাকাটা আসলে কতটুকু যৌক্তিক, সেটা যৌক্তিকতা কতটুকু। কারণ আপনারা দেখতে পাচ্ছেন তো যে দেয়াল জুড়ে বাকশালীদের পক্ষে যত কথা, আর হচ্ছে বাতাস ভরে স্তব্ধ গুমলাসদের আকুলতা, তো সব জায়গায় যখন আমরা এটা দেখতে পাচ্ছি, সেখানে না ভোটের অপশনটা আসলে অন্য কোনো কিছুকে কি প্রশ্রয় দেওয়ার জায়গা করে দেয় কিনা। আর হচ্ছে হ্যাঁ, এই ভোটের প্রক্রিয়াটা পরবর্তীতেও চলতে পারে, বাট এটার জন্য যে নির্বাচনকে স্থগিত করে করাটাই একমাত্র পন্থা সেটা না। সেটার জন্য আসলে আমরা যেই কার্যপ্রক্রিয়ায় যেতে পারছি না, যে ইনস্টিটিউশনগুলা ফাংশনাল না, সেটার জন্য কিন্তু আমাদের নির্বাচনটাই প্রথম আমার মনে হয় আগে আসা উচিত। কিন্তু অবশ্যই তাদের এই গণভোট বা পরবর্তী যেই তাদের চাওয়াগুলো, সেগুলো আসতে থাকবে পরবর্তীতে। যে সংস্কারের আলাপ উঠে বা যেই আলাপ বয়ানটা জারি আছে, সেটা চলমান থাকবে, কিন্তু সেটার জন্য আমরা কিন্তু নির্বাচনকে বন্ধ করতে পারবো না। ওকে, একটু ভিন্ন প্রসঙ্গে যাই। নির্বাচনের আগে কতগুলো ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেল। এই ছাত্র সংসদ নির্বাচনে আমরা যখন ডাকসু নির্বাচন হলো, তখন শুনলাম এটা জাকসুতে প্রভাব রাখবে না। জাকসুর হওয়ার পর শুনলাম এটা চাকসুতে প্রভাব রাখবে না। চাকসুর পর শুনলাম রাকসুতে প্রভাব রাখবে না। এখন শুনছি যে ছাত্র সংসদ নির্বাচন আসলে জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব রাখবে না। আসলে কি কোনো প্রভাব রাখবে না, নাকি রাখবে? আপনার স্টুডেন্ট পলিটিক্স আর ন্যাশনাল পলিটিক্সের মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ। স্টুডেন্ট পলিটিক্সের মধ্যে এখানে আমি যেটা বিশ্বাস করি, আর এই চাকসু ইলেকশনের মধ্যে আমরাও যেহেতু চিটাগংয়ের মানুষ, আমরাও খুব কাছে থেকে দেখেছি অর্গানাইজড পলিটিক্স এই স্টুডেন্ট লেভেলের মধ্যে শিবির অনেক দূর এগিয়েছিল। আর আমার মনে হয় যে তাদের
সিস্টেমটাও খুব সুন্দরভাবে তারা গুছিয়েছিল, যে তাদের হায়ারার্কিটা আগে থেকে মেনটেন করা হয়েছিল। ছাত্র দলের যে দুর্বলতা প্রমাণ হলো ওটা হচ্ছে গিয়ে যে এত বড় একটা দল, আর যেখানে সবাই অনেক বছর ধরে ক্ষতিগ্রস্ত ছিল, অনেকজন জেল খেটে এসেছে, অনেকজন হয়তো মামলার শিকার ছিল, তারা এখন যে যেভাবে করে পারে নিজের পজিশনিংটা আগানোর জন্য খুব জোরে সোরে কাজ করছিল। আমার মনে হয় যে এই সিস্টেমটা, এই আমাদের দুর্বলতাটা, কিন্তু আমরা তো শুনলাম ছাত্র শিবিরের একজন নেতা, তিনি এখন তিনি প্রফেসর বাইরে পড়াচ্ছেন না, মির্জা গালিব, তিনি বলেছেন শিবিরকে হারাতে হলে মেধাবী হতে হবে। না, আমার মনে হয় শিবিরকে হারাতে হলে মেধাবী হতে হবে ওটা ঠিক না। এখানে আমি শিবিরের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে শিবির একটা, আবার বলছি, এক্সট্রিমলি অর্গানাইজড একটা ফোর্স। যেই জিনিসটা আমরা এক্সপোজ করেছি যে আমাদের উইকনেস হচ্ছে কি যে ছাত্রদল অর্গানাইজ ছিল না। অ্যাটলিস্ট আমি বলবো যে ইউনিভার্সিটির ভিতরে তারা অর্গানাইজ ছিল না। আমরা আসলে সত্যি কথা বলতে এত বছর ধরে ফিল্ড লেভেলের মধ্যে আন্দোলন নিয়ে ব্যস্ত ছিলাম যে আমরা উইদিন ক্যাম্পাস কীভাবে করে রাজনীতি করতে হবে ওটা হয়তো ভুলেই গেছিল। হঠাৎ করে এই উইদিন দ্য ওয়ান লাস্ট ইয়ার, 1 বছর ধরে আমরা আবার নতুন করে চেষ্টা করলাম যে আচ্ছা ক্যাম্পাসের মধ্যে কীভাবে করে রাজনীতি করতে হয়। এই এক্সপিরিয়েন্সটাই ছিল না আমাদের। ছেলেপেলেরা যারা ইলেকশন করেছে তাদের ওই এক্সপিরিয়েন্সই ছিল না গত 16 বছরের। তারা এখন ফার্স্ট টাইম মানে ফ্রেশ হিসাবে এসেছে। আশা করছি যে সামনের বছর রেজাল্টটা একটু ভিন্ন হবে, আর যদি ভিন্ন না হয় তাহলে আমার মনে হয় যে বারবার করেই আমাদের প্রতিটা লসের থেকে ওই এক্সপিরিয়েন্স এবং শিক্ষা নিয়ে আগাতে হবে। না, আমি কংগ্রাচুলেট করি শিবিরের ছেলেদেরকে, যারা এত সুন্দরভাবে এত অর্গানাইজভাবে ইলেকশন তারা ক্যাম্পেইন করতে পেরেছে এবং এক্সট্রিমলি গুড রেজাল্ট নিয়ে তারা বের হয়ে আসতে পেরেছে। আমার মনে হয় যে আমাদের তাদের থেকে কিছু শিক্ষা নেওয়া দরকার আছে। আর বিকজ পলিটিক্স ইজ অ্যাবাউট লার্নিং। আমাদের এখন প্রতিটা মানুষ, আমি পছন্দ করি আর না করি, আমাদের এদের সকলের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ওকে, আমি একটু ব্যারিস্টার আরমানের মন্তব্য শুনি যে ভাইয়ের দল বলে আমার মনে হয় যে আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম পাবো, রাইট? সো এটা শুনলাম এখানে, যেটা আমাদের হুম্মাম বললেন যে অর্গানাইজড না থাকার কারণে, এবং অনেকেই আসলে নতুনভাবে এসেছে, তাদের নতুন করে পরিচয় হওয়ার, প্রার্থী হিসেবে যেরকম যোগাযোগ করা সেটার জন্য খুব সীমিত সময় ছিল। এটাই কি আসলে কারণ বলে মনে হয় নাকি অন্য কোনো কারণ আছে? আমি মনে করি যে এখানে একটি রাজনৈতিক পট পরিবর্তনের একটি ধাঁচ আমরা দেখছি। যে আগে একটা সময় ছিল যে দলকে ভোট দিত অথবা ব্যক্তিকে ভোট দিত। এখানে আমরা একটি দেখতে পাচ্ছি শুধু দল ব্যক্তি নয়, তারা কি করতে চায়, তাদের পরিকল্পনাটা কি, তাদের ভিশনটা কি। এই স্টুডেন্ট ইলেকশনে অন্তত তারা, আমরা দেখতে পেলাম যে তারা যারা পরিকল্পনা দেখাতে পেরেছে যে আমরা এটা করব, সুনির্দিষ্টভাবে বলতে পেরেছে এটা আমাদের চিন্তা, এটা আমাদের ভিশন, তাদেরকে বাছাই করেছে। তারা দলকে বাছাই করেনি, তারা ব্যক্তিকে বাছাই করেনি, তারা ফিউচারকে, ভবিষ্যৎকে বাছাই করেছে। এটা আমাদের আমরা যারা মূলধারা রাজনীতি আছে আমাদের জন্য শিক্ষণীয়, যে ট্যাগিং এবং ব্লেমিংয়ের রাজনীতি বাদ দিয়ে, দলীয় লেসপেন্সারি বাদ দিয়ে আমাদের ফিউচার নিয়ে চিন্তা করা উচিত। ভিশনকে জনগণকে বোঝানো উচিত যে আমাদের কি ভিশন, আমরা কি করতে চাই, কিভাবে করতে চাই। সকল জরিপে দেখাচ্ছে একটি বিরাট অংশ এখনও সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে। তারা দল দেখবে না, তারা ব্যক্তি দেখবে না, তারা দেখবে এরা কী করতে চায়। সুতরাং আমাদের যারা প্রধান রাজনীতি দল আছে তাদের এখন সকল চিন্তা ভাবনা এই দিকে ফোকাস করা উচিত যে দেশের ভবিষ্যতে তার কী চিন্তা। এখানে আমি আমার দল, কিন্তু এখানে তো আমার মনে হয় গণমাধ্যমের একটা অনেক বড় ভূমিকা আছে প্রশ্ন করার, যে রাজনীতির দলগুলোকে আমার জিজ্ঞেস করতে হবে তারা আসলে কি করতে চায়। কিন্তু আমরা তো সাংবাদিক হিসেবে বিপদের মধ্যে আছি, আমরা প্রশ্ন করলে কি বলবো, আমাদেরকে অনেক ভুল বোঝা হচ্ছে, ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আপনি বললেন যে ট্যাগিং এর রাজনীতি আমরা দেখতে চাই না, কিন্তু দেখছি আনফর্চুনেটলি, রাইট? তো একটু সংক্ষেপে আপনার কাছে শুনি যে বের হয়ে আসবো কি করে এখান থেকে, এবং রাজনৈতিক দলের যারা নেতা আছেন তাদের যে ভূমিকা, তারা যে কর্মী সমর্থকদের যে মেসেজটা দেবেন সেটাও কিন্তু মিসিং। একটা সহিষ্ণু একটা পরিবেশ যে দেখবো সেটাও কিন্তু আমরা খুব একটা দেখছি না, বিশেষ করে অনলাইনে। আমি প্রথমত হচ্ছে আমি কিন্তু আশা আলো দেখি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে নিজে একটি রিসেন্টলি একটি ইন্টারভিউ দিলেন। আমি পুরোটি ইন্টারভিউ প্রতিটি সেকেন্ড পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেছি।
সাংবাদিকরা বারবার তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে প্রশ্ন করছিল, বিশেষ করে আমার দল নিয়ে অনেকবার প্রশ্ন করেছে তার কাছ থেকে একটি নেগেটিভ মন্তব্য আদায় করার জন্য। আমি কৃতজ্ঞ, আমি অভিভূত যে তারেক রহমান সাহেব একটিও নেগেটিভ মন্তব্য করেননি। আমি বলবো তাদের নেতাকর্মী যারা টক শোতে আরেকটি দলের বদনামকে বাড়ান, এখান থেকে শিক্ষণীয় বিষয় আছে যে উনি যেখানে ডাইরেক্টলি কোনো কথা বলেন নেই, আপনারা কেন সময় নষ্ট করছেন? এয়ার টাইম খুব মূল্যবান জিনিস, মানুষের অ্যাটেনশন মূল্যবান জিনিস। ভবিষ্যৎ নিয়ে কথা বলেন, দেশের অর্থনীতির পরিকল্পনা নিয়ে কথা বলেন, রাজনৈতিক সংস্কার নিয়ে কথা বলেন, পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলেন, কীভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা ঢেলে সাজাতে পারি, কীভাবে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারি, কীভাবে একটি ব্যবসায়িক পরিবেশ আমরা ফেরত আনতে পারি যাতে বিদেশি বিনিয়োগকারী রাস্তা ফেরত পাবে, এবং আমাদের এই নতুন প্রজন্মকে কীভাবে বাংলাদেশ নিয়ে গর্ব করতে শেখাতে পারি, এসব নিয়ে আমরা কথা বলব। যদি আমরা বলতে পারি, যেটা আমি দেখেছি তারেক যে চেষ্টা করেছেন সর্বোচ্চ, উনি সুযোগ থাকা সত্ত্বেও একবারও কোনো রাজনৈতিক দল ব্যাপারে কোনো সরাসরি নেগেটিভ মন্তব্য করেন নাই, এটা একটা অনুকরণীয় বিষয়। এবং আমাদের নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব যখনই কথা বলেন ভবিষ্যৎ নিয়ে কথা বলেন, আমাদের অধিকাংশ নেতৃবৃন্দ যখন কথা বলেন ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। আমি আশা করি এবং অন্তর থেকে চাই প্রত্যেকটি রাজনৈতিক দল ভবিষ্যৎ পরিকল্পনা ভিশন নিয়ে কথা বলবে, একে একে ব্লেম করে। আচ্ছা, আমি আসবো হুমায়ুন কাদের চৌধুরী আপনার কাছে। এমনি সানজিদা ইসলাম তুলির কাছে একটু শুনি। সেটা হচ্ছে যে আমরা একটা প্রবণতা দেখি যে এই দলটি খারাপ, এই খারাপ যতটুকু খারাপ প্রমাণ করা যায় অপর দলকে খারাপ করার মধ্যে দিয়েই আমাকে তোমার দরকার, আমাকে ভোট দেওয়া উচিত, এই যে একটা প্রবণতা, এটা থেকে আমরা কোনো দলকে বের হতে দেখি না। আমরা কি করব, কি পরিবর্তন আনবো, সেটা চেয়ে বরং অন্যের অপবাদ করা বা তার ভুলগুলো তুলে ধরা। আপনি কোনো পরিবর্তন দেখছেন কি? অনেক জায়গায় পরিবর্তন দেখতে পাচ্ছি না, কিন্তু আবার জুলাইয়ের পরবর্তীতে আসলে আমাদের দৃষ্টিভঙ্গির অনেক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এটা আমরা চাই আর না চাই। তো ওই তো সামনে আসলে ভালো কাজের কাজটা এখন থেকেই শুরু করা উচিত। আমরা কিভাবে বলবো, আমাদের প্রতিশ্রুতিগুলো কি থাকবে, আমাদের অর্গানাইজেশনের মধ্যে মানে ইউনিটি আর লার্নিংগুলো কি থাকবে, হ্যাঁ যেটা বললেন যে বেস্ট প্র্যাকটিস যেখানেই থাকে সেটা থেকে আমরা কতটুকু নিতে পারছি, আর এটার প্রতিফলনটা অবশ্যই সামনে আনতে হবে। হ্যাঁ, বদনাম করার যদি এতটুকু বলে তার কিছুটা তো হয়েছিল, তো সে কিছুটা হওয়ার জায়গাটা বন্ধ করে দিতে হবে। এটা যে দলেরই হোক, যে মতেরই হোক, যে রাজনীতিরই হোক। কারণ হচ্ছে সেটার জন্য আমরা এত হাজারো প্রাণ দিয়ে এখানে আসিনি জুলাই পার করে। আর যেটা বললেন যে রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা সবাই এক, আসলে ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা। তো প্রত্যেকটা রাজনৈতিক দলের এখন নিজেদের নীতিগত এজেন্ডা নিয়ে ডেফিনেটলি সামনে এগিয়ে যাচ্ছে নির্বাচনের জন্য, কিন্তু সবার মধ্যে কিন্তু ওই ঐক্যটা থাকা উচিত যেখানে আমরা সুযোগ দিব না। এই যে আপনি বললেন যে কথাটা হচ্ছে, যে বয়ানটা হচ্ছে, এর মধ্যে আমার মনে হয় যেই ভয় বা শঙ্কার জায়গাটা আমাদের, যারা এর মধ্যে সুযোগটা নিতে চাচ্ছে তাদেরকেই সুযোগ দেওয়া হচ্ছে কথা বলার, যেখানে হচ্ছে যে যাদেরকে কোনো অপরাধের জন্য বদনামের ভাগী হতে হচ্ছে বা কোনো কর্মকাণ্ডের জন্য তাদের, যেটা আসলে হয়তো ছোট কোনো দ্বন্দ্ব ছিল সেটাকে অনেক বড়ভাবে দেখানো হচ্ছে। এই সুযোগটা যে আমরা আওয়ামী একটা অপশক্তিকে দিচ্ছি, সেই জায়গাটাতে আমাদেরকে সচেতন থাকা উচিত প্রত্যেকটা দলের, প্রত্যেকটা রাজনৈতিক দলের। আর অবশ্যই ভালো কাজের ফলটা আসলে ভালো থাকে, যে নিয়তের উপর নির্ভর করে। তো আমার নিয়তটা আমি যখন ক্লিয়ার করে ফেলবো, আর ওই অনুযায়ী আসলে প্রতিফলনটা হবে আমার মনে হয়। নিশ্চয়ই তাই। হুমায়ুন কাদের চৌধুরী, দলের নেতারা টকশোতে গিয়ে বদনাম করছেন, এটা বন্ধ হবে কি করে? মিস্টার আরমান যেমনটি বললেন, প্রত্যাশা এটা বন্ধ হবে না। এটা আসলে সত্যি করে বলতে এখানে আমাদের পলিটিক্যাল কালচারটা যতক্ষণ পর্যন্ত চেঞ্জ হবে না ততক্ষণ পর্যন্ত এটা বদলাবে না। আমি আজকে ফেসবুকে একটা আর্টিকেল দেখেছিলাম, আমি ঠিক মনে পড়ছে না কোথায় ছাপিয়েছিল। আর্টিকেলটা লিড ছিল যে জামাতে ইসলামী এবং আওয়ামী লীগ একই জিনিস। দেখে একটু অবাক হলাম, কারণ এক্স্যাক্ট একই ধরনের একটা আর্টিকেল আমি সপ্তাহ দুয়েক আগে পড়েছিলাম, যেখানে লেখা ছিল যে বিএনপি এবং আওয়ামী লীগ একই জিনিস। এখানে এখন যেটা হয়েছে যে আপনি যদি কোনো দলকে ছোট করতে চান, ইমিডিয়েট কম্প্যারিজন হলো কি যে এটা তো একদম আওয়ামী লীগের মতো। এটা আওয়ামী লীগ একটা গালি হয়ে গেছে, যেটা আমার জন্য খুব খুশির একটা জিনিস। যে বাংলাদেশে আসলেও এখন যদি আপনি যদি কাউকে ছোট করতে চান, আপনি খালি বলে দেবেন যে তুমি তো আওয়ামী লীগের মতো অ্যাক্ট করছো। তো এই জিনিসটা হয়তো হাসি ঠাট্টা করে বলছি, কিন্তু সিরিয়াস নোটে আমি বলতে চাই
যে আপনি যদি বর্তমান পলিটিক্যালি যেই দলগুলি এগিয়ে আছে মোরালে সবগুলোর পলিসি কিন্তু বেশ কাছাকাছি মিলে যায়। আমাকে একটা বিদেশি ডিপ্লোম্যাট জিজ্ঞেস করেছিল যে বর্তমানে যারা যারা এই টেবিলে বসে আছে এখানে পলিসি কতগুলা ডিফারেন্সিয়েট করে। আমি বলছি বেশিরভাগ কিন্তু পলিসি ডিফারেন্সিয়েট করে না, সবাই মোরালেস একটু ডানপন্থী দল হয়ে গেছে। আমাদের জোটের বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জোটের মধ্যে যারা যারা সো কল বামপন্থী দল যারা আছে তারাও কিন্তু আপনি যদি একটু অ্যানালাইজ করে দেখেন আসলে কিন্তু অতখানি বামে না, মোরালেস সেন্টার রাইটে চলে আসছে। কারণ সবাই কিন্তু এক জায়গার মধ্যে একমত, ওটা হচ্ছে গিয়ে কারো দালালি করব না, কারো গোলামি করব না। আপনি যদি এই জিনিসটা বিশ্বাস করে থাকেন দেন ইউ আর আ সেন্টার রাইট পার্টি। এই জিনিসটার মধ্যে আমার ওই জন্য আমি সবাই মনে করছি যে আমরা নির্বাচন নিয়ে খুব টেনশনে আছি যে কে জিতবে, কে হারবে, কে কোথায় ভোট নিবে। সত্যি আপনি যদি বাংলাদেশ ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপারে চিন্তা করে দেখেন, যাকেই ভোট দেন না কেন আশা করি ভালো মানুষ এগিয়ে আসবে। আর দুই দলের মধ্যে যেই দলই পাশ করে আসুক না কেন এমপি হিসাবে আমাদের যে পলিসি ওয়াইজ কাছাকাছি থাকবে আর আমাদের ইন্টেনশন আমাদের গোল একই জায়গায় থাকবে। তো আমি ওটা নিয়ে বেশি টেনশন করছি না। ওকে, কিন্তু এই টেনশন না করাটা সব নেতাদের মধ্যে থাকলে খুব ভালো হতো। এই জিনিসটা আসলে আমাদের যেটা বলছিলাম, আমি শুরুতে যেটা বলছিলাম যে আমাদের পলিটিক্যাল কালচার যতক্ষণ পর্যন্ত চেঞ্জ হবে না, আর এই জিনিসটার মধ্যে আমি ব্লেম করি আমাদের কিছু সিনিয়র নেতারা আছে, তাদের আসলে অভ্যাস হয়ে গেছে যে ইমিডিয়েট নিজার্ক রিয়াকশন হচ্ছে গিয়ে যে সামনে অন্য দলকে আমার ছোট করতে হবে তাহলে আমি হয়তো বড় হয়ে যাব। আমরা ইয়াং জেনারেশনে যারা আছি ওটা কিন্তু আপনি খুব কম মানুষকেই দেখবেন যে এই ধরনের পলিটিক্সে বিশ্বাস করে। আমরা কিন্তু এখন কনস্ট্রাকটিভ পলিটিক্সের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা অনলাইনে এক ধরনের ব্যাশিংয়ের একটা সংস্কৃতি দেখছি, এবং আমি জানি না যে যারা এই কমেন্টগুলো করছেন তারা এতদিন আসলে কমেন্ট করেননি, কোথায় ছিলেন, তারা কিছুই বললেন না। এবং আমরা মানে তাদের মানসিকতা বুঝতে পারছি না যে আপনার একটি কথাকে টুইস্ট করে তাকে গালি দেওয়া, একটা বয়ান তৈরি করা একটা মানুষ সম্পর্কে, এটা কি ধরনের সংস্কৃতির মধ্যে পড়লাম? নতুন বাংলাদেশে তো আমরা এটা প্রত্যাশা করিনি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আসলে কি করণীয়, যদি ছোট করে একটু বলেন, আমরা শেষ করে দেবো, বেশি সময় নেই। আপনাদের কথা ডেফিনেটলি আমাদের দর্শকরা এবং যারা এই ধরনের কমেন্ট করেন তারা হয়তো অনুপ্রাণিত হবেন শুনে যে আসলেই এই সংস্কৃতিটা যে কতখানি ক্ষতিকর। এটার জবাবটা আমি দিয়ে শুরু করি, কারণ এখানে আমার মনে হয় যে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলা দরকার আছে। বর্তমানে আপনি একটা জিনিস নোটিস করে দেখবেন যে অনলাইন ওয়ারিয়ার যারা বেশিরভাগ অ্যাক্টিভ আছে বর্তমানে, এরা আপনার যেটা ডিজিটালে যাচ্ছে নিচেই কিন্তু শুরু হয়ে যাবে বেশিরভাগ জয় বাংলা দিয়ে। আমাদের অ্যাক্টিভিস্টরা কিছুটা ক্রিটিসাইজ করতে চেষ্টা করলেও কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মধ্যে সীমিত থাকে, কিন্তু ওরা হারিয়ে যায়, কারণ যারা গালাগালি বেশি করে তাদের সংখ্যাটাই অনেক বেশি, আর এরা সব হচ্ছে কি অশিক্ষিতদের জাত। দিস পিপল হ্যাভ নাথিং ভ্যালিড টু সে, ওদের উস্কানিটাই হচ্ছে গিয়ে তাদের মজা। একজন মনীষী বলেছেন, যারা ছোট মনের অধিকারী তারা মানুষের দোষ নিয়ে কথা বলে, যারা মাঝারি মনের অধিকারী তারা সমস্যা নিয়ে কথা বলে, আর যারা বড় মনের অধিকারী তারা আইডিয়া নিয়ে কথা বলে। আসুন আমরা যারা রাজনীতিতে সম্পৃক্ত আছি আমরা বড় মনের পরিচয় নিই, আমরা আইডিয়া নিয়ে কথা বলি, পরিকল্পনা নিয়ে কথা বলি। যদি এই বড় মনের পরিচয় দিতে পারি তাহলে আমাদের জনগণও বড় মনের পরিচয় দিতে পারে ইনশাআল্লাহ। জনগণ নেতাকে ফলো করে। একজন নেতা যদি বড় মনের পরিচয় দেয় তার আশেপাশে যারা আছে, এলাকায় যারা আছে তারা তাকে ফলো করবে। সুতরাং নেতৃবৃন্দ বড় মনের পরিচয় দেয়, এটা আমরা রাইট। এবং নেতৃবৃন্দ বড় মনের পরিচয় দিলে তাদের কর্মী সমর্থকরাও নিশ্চয়ই সেই পথেই হাঁটবে। সামনে নির্বাচন, অনেক কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আসবে, অনেক কোশ্চেন্স আসবে, সেই কোশ্চেনগুলো যাতে মানুষ নিজেরাও মন দিয়ে শোনে, উত্তরটাও শোনে এবং অপছন্দ হলেও যেন সহ্য করে, রাইট, সেটাই এক্সপেক্টেড। আমার মনে হয় অনলাইনের একটা জায়গা, যেটা ওই অনলাইনের একটা জায়গা যেখানে আসলে আওয়ামী ফ্যাসিস্টের অংশ দেশের বাইরে যেটা পালিয়ে আছে, বিশাল অঙ্কের যেই চুরিকৃত টাকা, অসম্ভব সম্পদের মালিক তারা, তো ওইখানের প্রপাগান্ডাটা তো জুলাই পরবর্তীতেই শুরু হয়ে গেছে। তো ভিন্ন ভিন্ন আঙ্গিকে ভিন্ন ভিন্ন পোর্শনে আসছে, এখন বিভিন্ন পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি, যেটার প্রতিফলন এই যে আস্তে আস্তে হয়তো জয় বাংলা শেষের দিকে চলে যায়, ভেরি স্ট্রংলি দে আর ডুইং। তো ওই প্রোপাগান্ডাটাতে আসলেও তারা কতটুকু কি উতরাতে পারবে আমার মনে হয় না,
যখন আসলে এই ইউনিটিটা থাকবে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে, এবং এইটা আমাদের কাছে খুবই পরিষ্কার কারা করছে, কোন উদ্দেশ্যে করছে প্রথম থেকে। যেমন আপনি যদি ধরেন যে আয়নাঘর নিয়ে যখন কথা হয়, তখন নিচে লেখা দেখবেন যে কোথায় আয়নাঘর ছিল, কে কোথায় ছিল, ওখান থেকে শুরু করে রাজনৈতিক কোনো মতবিরোধ থাকতেই পারে বিভিন্ন দলের মধ্যে, তার ভিতরে আসলে তার মধ্যে আসলে ওখানে আরো কি বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় বিভিন্ন কমেন্টের মাধ্যমে। তো অনলাইনের এই অনেক বড় একটা অংশ আসলে ওইখান থেকে পরিচালিত। তো সেখানে আসলে আমাদের খুব একটা যে আমরা তাদেরকে আমলে নিচ্ছি, আমার মনে হয় যে আরো আছেন, সে আমরা ডিটেইলে না যাই। ব্যারিস্টার আরমান জানেন, এবং আশা করছি যে আরমান নিজেও ভুক্তভোগী। আমি আজকে দেখলাম আরমানকেও গালি দিচ্ছে, এমন গালি যে আরমানের এই জায়গায় বলা হচ্ছে যে গুম করেছিল, এবং এই 8 বছর জায়না করেছিল, এটা ঠিকই ছিল, এটাই এরকম আর কি। সো কি ভয়ানক মানসিকতা, খুব দুঃখজনক। কিছু জায়গায় যেটা যে খুব বাড়াবাড়ি কোনো জায়গায় ভালো না। তো এই যে ক্ষেত্রগুলো আজকে উঠে এসছে আজকের এটাতে, তো সেই জায়গাগুলোতেও আসলে আমার মনে হয় সবগুলা দলেরও একটা জায়গা নেয়ার আছে। ওকে, শেষ করে দেব। শুধু দুজনের কাছ থেকে 1 মিনিটে নির্বাচনী প্রস্তুতি কিরকম শুনবো এবং নির্বাচন কেমন হবে একটু শুনতে চাই। আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে মানুষের কাছে যাওয়ার জন্য। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, মানুষের কথা শুনছি, এবং আমাদের নির্বাচনী ইশতেহার হবে মানুষের প্রয়োজন বোধে। আমাদের এখন প্রথম কাজ মানুষের কাছে যেয়ে তাদের পরামর্শ নিচ্ছি, তারপর আমরা বাসায় বসে তা নিয়ে হোমওয়ার্ক করছি এবং তাদের প্রয়োজন অনুযায়ী আমাদের ইশতেহার দেখছি। কবে পাবো আমরা ইশতেহারটা? আসন ভিত্তিক ইশতেহার হবে, জাতীয় ইশতেহার হবে। জাতীয় ইশতেহার প্রায় চূড়ান্ত, আসন ভিত্তিক আরও কিছু সময় লাগবে, কিন্তু তা হবে মানুষের প্রয়োজন অনুসারে। এবং আমি যেটা বলতে চাই সেটাকে ভবিষ্যতের দিকে তাকিয়ে, পিছন দিকে নয়। উই ওয়ান্ট টু লুক ফরওয়ার্ড, নট ব্যাকওয়ার্ডস। ওকে, হুমাম কাদের চৌধুরী, আপনারা জানেন, বাংলাদেশের জনগণও জানে যে আমরা অলরেডি আমাদের 31 দফা অলরেডি আমরা জানিয়ে দিয়েছি বাংলাদেশের জনগণকে। তার সাথে সাথে আমরা ফার্স্ট 180 ডেজ কি প্রোগ্রাম, ওটাও আমরা জানিয়ে দিয়েছি। বর্তমানে আমরা কাজ করছি যে 180 ডেজের পরের 100 ডেজ আমরা কি কি অ্যাকমপ্লিশ করতে চাই, ওটাও আমরা আশা করছি যে পাবলিশ করে দিব। আমরাও আমার মনে হয় যে বাংলাদেশের প্রতিটা অঞ্চলের মধ্যে আমাদের ক্যান্ডিডেট অলরেডি সেট করা আছে। তবে চেয়ারম্যান সাহেব যখন ডিসাইড করবেন যে আমরা অ্যানাউন্স করব, তখন কবে নাগাদ হতে পারে প্রার্থী তালিকা? আমরা তো সমস্যা হয়ে গেছে যে আমরা শুনেছিলাম যে শিগগিরই হয়ে যাবে, এখন যেটা জানতে পারছি যে সামনের মাসে হয়তো আমরা ওটা চূড়ান্ত করে আমরা পাবলিশ করে দিব। ওকে, আপনার নির্বাচনী প্রস্তুতি কেমন চলছে? আলহামদুলিল্লাহ, এটা আসলে আমাদের জন্য নির্বাচন বড় জিনিস না, এটা একটা সুযোগ হয়ে গেছে এখানে আরমানের জন্য। আমরা যারা যারা পলিটিক্যাল ফ্যামিলি থেকে আসি, অনেক দিন ধরে আমরা নিজের বাড়িতে যেতে পারতাম না, এখন সুযোগ হয়ে গেছে। এখন মানুষের কাছে যাওয়া, নিজের গ্রামের বাড়িতে গিয়ে নামাজ পড়া, জুম্মার নামাজ পড়া, ওটাও আমাদের জন্য একটা ডিফিকাল্ট সিচুয়েশন ছিল যে ওখানে যেতে পারবো না, কিনা গেলে মামলা হয়ে যাবে। আর আমার পাশে কে দাঁড়িয়েছে, এসে কে দেখা করছে, তাদের বিরুদ্ধে মামলা হয়ে যাবে, তাদেরকে আবার গুম করে ফেলা হয় না কিনা, ওদের ব্যাপারে চিন্তা ভাবনা করে কিন্তু আমরা এলাকা থেকে দূরে ছিলাম। এখন শেষ করব, তুলি আপনি কেমন নির্বাচন হবে মনে হচ্ছে, এবং নির্বাচন ঠিকঠাক মতো ফেব্রুয়ারিতে হবে কিনা? জনমুখী হবে ডেফিনেটলি। পাবলিক কি চায় সেটাই হবে আসলে, কারণ সেখানেই সব প্রশ্নের উত্তরগুলো, আর সেখানে ওই চাওয়া অনুযায়ী যে দল পারফর্ম করতে পারবে আমার মনে হয় সেখানে তারাই জয়ী হবে। কারণ আমাদের চাওয়াটাও কিন্তু ভিন্ন, গতানুগতিক বিগত সময়ে যে ইলেকশনগুলো ছিল তার থেকে এটা অনেক ভিন্ন আর নতুন আঙ্গিকা হবে। তো আর দৃষ্টিভঙ্গির যেহেতু পরিবর্তন এসছে, আপনি জানেন যে 6 কোটি নতুন ভোটার যারা জীবনে হয়তো প্রথমবার ভোট দিতে যাচ্ছে,